ওয়েলকাম ব্যাক, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এপিসোডে আপনারা শুনবেন 3টি ঘটনা, এবং যারা ঘটনা পাঠিয়েছেন তারা প্রত্যেকেই প্রথমবারের মতো। আমরা সবসময়ই নতুন যারা ঘটনা পাঠান তাদের ঘটনাকে অনেক বেশি আগ্রহ সহকারে আপনাদের সামনে তুলে ধরি, কারণ আমরা প্রত্যেক বছর বেশ কিছু নতুন ভালো ভালো ঘটনা সেন্ডারকে পাই, যারা কিনা প্রত্যেক বছর নাম করে, আপনাদের কাছে প্রিয় হয়, যাদের নতুন করে পরিচিতি তৈরি হয় এবং আপনারা সকলে তাদেরকে ভালোবাসতে শুরু করেন। তো তেমনই আজকে রঙ্গন এবং সায়ুক এই দুজন আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন, এবং রঙ্গনের লেখার যে ধরন সেটা আমার খুবই ভালো লেগেছে, এবং সায়ুকেরও ছোট ছোট ঘটনাগুলো কিন্তু খুবই ইম্প্যাক্টফুল ঘটনা। আপনারা শুনুন আজকে 3টে ঘটনা। একটা পাহাড়ের ঘটনা রয়েছে, একটা আমেরিকার ঘটনা রয়েছে, এবং আরেকটা ঘটনা রয়েছে একটা কুয়ো নিয়ে, একটা হোস্টেলের। আপনারা শুনুন, শুনলে বুঝতে পারবেন আপনাদের কেমন লাগছে। আফটার মিডনাইট স্টোরিজ কোনো রকমভাবে কোনো অন্ধবিশ্বাস, কালো জাদু বা কুসংস্কারকে প্রমোট করে না। আফটার মিডনাইট স্টোরিজের কাজ বিভিন্ন মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন অলৌকিক ঘটনাকে সকলের সামনে তুলে ধরা। এর ব্যতীত আফটার মিডনাইট স্টোরিজের অন্য কোনো উদ্দেশ্য নেই। আফটার মিডনাইট স্টোরিজের ঘটনাকে সত্যি বলে বিশ্বাস করতে হবে এমন কোনো কথা নেই। ঘটনা বিশ্বাস করবেন কি করবেন না সেটা পুরোটাই নির্ভর করছে আফটার মিডনাইট স্টোরিজের শ্রোতাদের ওপর। আমাদের কাজ শুধুমাত্র আপনাদেরকে এন্টারটেইন করা। চলুন আজকের এপিসোড শুরু করি। সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে যুগে থাকুন। হাই সবুজ, আমি প্রভাত। আফসান, রঙ্গন, ঢাকা, বাংলাদেশ থেকে আমি এর আগে কখনো ঘটনা পাঠাইনি, এটা আমার প্রথমবার। আমার মনে আছে 5 বছর আগে আফটার মিডনাইট স্টোরিজের প্রথম এপিসোড এসেছিল। ক্লাস 8-এর ছাত্র ছিলাম তখন। আমি গর্বের সাথে বলতে পারি যে আমি প্রথম এপিসোডগুলো থেকে সবগুলো এপিসোড শুনেছি। তোমার কণ্ঠের অন্ধ ভক্ত আমি। আফটার মিডনাইট স্টোরিজের এপিসোড আর লাইভ পডকাস্ট না শুনলে অনেক সময় আমার ঘুম আসে না। আগেই বলে নিচ্ছি, ঘটনা কিন্তু অনেক বড়। আমি অনেকটা সময় নিয়ে ঘটনাটা লিখছি, তাই তোমার মনোমুগ্ধকর গলায় ঘটনাটি পড়ে শোনালে অনেকটা কৃতজ্ঞ থাকব। ঘটনা শুরু করার পূর্বে একটা কথা বলে নিতে চাই, আমি সম্পূর্ণ বাঙালি নই। আমি অর্ধেক বাঙালি এবং অর্ধেক আমেরিকান। আমার জন্ম হয় নিউ জার্সি, কিন্তু তারপর আমি বাংলাদেশে ফিরে আসি আমার বাবা মার আর্থিক সমস্যার কারণে। আমার মা একজন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান, তাই লেখায় কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখার আবেদন রইল। ঘটনাটির সূত্রপাত হয়েছিল আমার সাথে। আমার বয়স যখন 4 বছর তখন বাংলাদেশে ফিরে আসি। আমি ছোটবেলা থেকেই অদ্ভুত রকমের সুন্দর ছিলাম। আমার নানা ভাই আমার ছোটবেলা থেকেই মাকে বলতো যে ওকে চোখে চোখে রাখতে, ওর ওপর বদ নজর আছে। ঘটনার শুরুটা আমি আমার মায়ের ভাষায় বলছি। মা বলছেন, রঙ্গনের যেদিন জন্ম হয় সেদিন রাতে ওর বাবাকে হাসপাতালে থাকতে দেওয়া হয়নি। হাসপাতালটির একটি বিল্ডিং পরে ছিল একটা বিশাল কবরস্থান। রাতে রুমে আমি আর নার্স একা ছিলাম। হঠাৎ করে রুমের তাপমাত্রা ঠান্ডা হওয়া শুরু করলো। হুট করে রুমে একটা বোটকা গন্ধ প্রবেশ করলো, এবং গন্ধটাকে যদি ব্যাখ্যা করতে হয় তাহলে কুরবানির সময় মৃত পশুর রক্ত পরিষ্কার না করলে সেই পচা রক্ত থেকে বাজে একটা গন্ধ আসে, এরকম গন্ধ, যেটা আমি এবং নার্স দুজনেই বুঝতে পারলাম। 2 দিন পর আমরা রঙ্গনকে নিয়ে বাড়িতে এলাম। বাড়িতে আমাদের পোষা কুকুর রাহাত এবং আমার বাবা ছিল। আমার বাবার হাতে রঙ্গনকে দেওয়ার সাথে সাথেই আমার বাবার মুখ কেমন যেন বদলে গেল। আমার বাবা বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার একজন হুজুর ছিলেন, এবং তিনি অত্যন্ত আধ্যাত্মিক একজন মানুষ। তিনি আমাকে আলাবা ডেকে নিয়ে বললেন, মা, সতর্ক থেকো, তোমার ছেলেকে সবসময় চোখে চোখে রাখতে হবে, ওর ওপর বদনজর আছে। বাড়িতে আসার 3 দিন পর্যন্ত বাবা আমাদের সাথে ছিলেন। তারপর তিনি বাংলাদেশে ফিরে যান। সেই 3 দিন রঙ্গনের কোনো সমস্যা ছিল না, কিন্তু যখনই বাবা বাংলাদেশে চলে যান তখন থেকেই সব সমস্যা শুরু হয়। রঙ্গন সারা রাত কান্না করত। ওপরের দিকে এমনভাবে তাকিয়ে থাকত যেন মনে হচ্ছে সে খুব ভয়ঙ্কর কিছু একটা দেখেছে। দিনের বেলা তেমন কোনো সমস্যা হতো না, কিন্তু রাত 12টা বাজলেই যখন চার্চের বেল বাজত তখন থেকেই রঙ্গনের কান্না শুরু হতো, আর সেই কান্না চলত ভোর হওয়া পর্যন্ত। একদিন সন্ধ্যায় আমি কিচেনে কাজ করছিলাম, এবং আমার স্পষ্ট মনে আছে যে আমি সেদিন আগেই ময়লা ফেলে দিয়ে এসেছি বাইরে। সেদিন বাসায় অনেক মাংস রান্না হয়েছিল, এবং মাংস রান্না হলে ময়লা সাধারণত আমি বাড়ির বাইরের ডাস্টবিনে ফেলে রেখে আসতাম। যখন আমি কিচেন থেকে বাইরে গেলাম, আমার মনে হলো হুট করে কিছু একটা লিভিং রুম থেকে স্টোর রুমের দিকে সরে গেল। আমি এতটা পাত্তা দিলাম না। তারপরেও সন্দেহের জন্য স্টোর রুমের দিকে হেঁটে গেলাম। যখন স্টোর রুম থেকে ফেরত আসছি তখন বাতাসে সেই রাতে হাসপাতালে যেমন একটা বোটকা গন্ধ পাচ্ছিলাম, সেই অবিকল গন্ধ আমার বাসায় পেতে শুরু করলাম। কিন্তু এবার গন্ধটা শুধু রক্ত পচা গন্ধ ছিল না, কেমন যেন মাংস পচা গন্ধ ছিল। আর তখনই রঙ্গন উচ্চস্বরে কেঁদে উঠল। আমি দৌড়ে গেলাম ওকে সামলাতে। গিয়ে দেখলাম এতটুকু একটা শিশু ঘেমে ভিজে গেছে। ওর শরীরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে,
মনে হচ্ছে অনেক জ্বর এসছে। রঙ্গনের এই অবস্থা দেখে ওকে সামলাতে গিয়ে আমার মাথায় ছিল না যে ঘরে একটা ডিম লাইট জ্বালানো ছিল শুধু। ডিম লাইটের আলো ছাড়া পুরো ঘরটা সে সময় অন্ধকারই ছিল, কিন্তু কিছু দেখা যাচ্ছিল ডিম লাইটের আলোতে। আমার মনে হলো আমার পাশে কেউ দাঁড়িয়ে আছে, এবং যে দাঁড়িয়ে আছে সে আমাকে দেখছে। আর ঘরময় সে পিছড়ি গন্ধটা নাকে এলো। আমি চট করে পাশে তাকিয়ে দেখলাম কিছুই নেই। এখন ঘটনা বোঝার জন্য আমি আমাদের তখনকার ঘরের একটু বর্ণনা দিই। আমাদের রুমের পূর্ব দিকে ছিল জানালা, আর তার পাশে আমাদের খাট, এবং ঠিক সেই খাটের বিপরীত দিকে ছিল বাথরুম। কোনো কারণবশত আমাদের বাথরুম ঘরের মেঝের থেকে 1 হাতের মতো উপরে বানানো হয়েছিল, অর্থাৎ বাথরুমের মেঝে ঘরের মেঝের থেকে 1 হাত মতো উপরে ছিল। কতক্ষণ আমি রঙ্গনকে কোলে নিয়ে বিছানার উপর বসেছিলাম আমি জানি না। হঠাৎ কি মনে হলো আমি পিছনে তাকালাম, দেখলাম বিছানায় পাশে সেই দিনের মতো মাটির পায়ের ছাপ, এবং একটি নয় বেশ কয়েকটি ছাপ মাটি পায়ে রুমের দরজা থেকে শুরু করে খাটে আমার মাথার পাশ পর্যন্ত কেউ হেঁটে আসলে যে ছাপ পড়বে ঠিক সেই ছাপ পড়েছে। সেদিন আমার স্বামীর নাইট ডিউটি ছিল, তাই আমি রঙ্গনকে নিয়ে প্রতিবেশীর বাসায় চলে গেছিলাম। আরেক দিনের কথা, সেদিন ছিল কোরবানির ঈদ। অনেক মাংস কিনে আনা হয়েছিল গ্রোসারি স্টোর থেকে। যেহেতু আমেরিকায় ঈদের কোনো ছুটি হয় না, আমি ভাবলাম সন্ধ্যার সময় আমার স্বামী ফেরত আসলে একসাথেই রান্নাবান্না করব এবং খাওয়া দাওয়া হবে। তার প্রস্তুতির জন্যই আমি মাংস থেকে হাড় চর্বি সব আলাদা করে বাইরে ডাস্টবিনে ফেলে এলাম। সন্ধ্যার দিকে আমার স্বামী বাসায় ফিরলেন। রাতে আমরা সবাই খেয়ে দিয়ে ঘুমিয়েও পড়লাম। আনুমানিক ওই 1:30টার দিকে একটা শব্দে আমার ঘুম ভেঙে গেল। মনে হলো কেউ যেন হাড় চিবিয়ে খাচ্ছে। খুব দূরে নয়, আমার কাছেই। আমি ভয় ভয়ে বিছানা থেকে উঠে আস্তে আস্তে পাকঘরের দিকে হেঁটে গেলাম। লিভিং রুমের ডাইনিং টেবিল থেকে সরাসরি পাকঘরের অর্ধেক দেখা যেত। আমি ডাইনিং টেবিলের সামনে আসতেই দেখলাম এক লম্বা চুল বিশিষ্ট নগ্ন মহিলা নিচে বসে কিছু চিবিয়ে খাচ্ছে। আমি সেই মুহূর্তে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলাম। এরপর আমার আর কিছুই মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন দেখি আমার স্বামী আমার সামনে বসা। সে আমাকে বলছিল, তোমার চিৎকারের শব্দ পেয়ে আমি উঠে এসে দেখি তুমি মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছো। কিচেনে গিয়ে দেখি মাংসের হাড় গো সহ গতকাল রান্না করা তরকারি মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তারপর আর সময় নষ্ট না করে আমরা কাছের মসজিদের ইমাম সাহেবের শরণাপন্ন হই। তিনি সেদিন সন্ধ্যায় আমাদের বাসায় আসেন এবং বলেন যে আমার ছেলে খুব ভয়ঙ্কর এক জিনের নজরে পড়েছে। আমার ছেলের যেদিন জন্ম হয়েছে সেদিন নাকি জিনটি আমার ছেলেকে দেখেছিল এবং তার আমার ছেলেকে খুব পছন্দ হয়েছে, তাই সেই রঙ্গনকে নিতে এসেছে। ইমাম সাহেব বলেন যে এই জিনের সাথে লড়াই করার শক্তি তার নেই, এবং তিনি একটি তাবিজ দেন এবং উপদেশ দেন যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি ছেড়ে, পারলে শহর ছেড়ে চলে যেতে হবে। তার উপদেশ মতো 1 মাসের মধ্যেই একটা নতুন বাসা খুঁজে বার করি এবং সে বাসায় শিফট করি। মাল প্যাকিংয়ের সময় ঘরের অনেক জায়গায় তারা চিহ্ন আঁকা দেখা যায়, বিশেষ করে আমাদের ঘাটের পিছনের দেয়ালে। আব্রাহামিক ধর্মানুসারে, বিশেষ করে খ্রিস্ট ধর্মে এবং ইহুদি ধর্মে, পঞ্চকোণী তারকাকে শয়তানের প্রতীক হিসাবে দেখানো হয়। তারপর 1 মাস কোনো কিছুই হয়নি। মসজিদের ইমাম সাহেবের দেওয়া তাবিজটির কথাও বলে গিয়েছিলাম। আমি আবার কাজে যোগ দিই। তখন দিনের সময়টা রঙ্গন ডে কেয়ারে থাকত। আমরা সেই নতুন বাসায় থাকাকালীন রঙ্গনের 2.5 বছর হওয়া পর্যন্ত কোনো সমস্যা হয়নি। তখন আর্থিক অবস্থা অনেক সচ্ছল ছিল। মাঝে মাঝে ডে কেয়ার থেকে খবর আসতো যে রঙ্গন অস্বাভাবিক ব্যবহার করছে। রঙ্গনের জন্য একজন নানি রাখা হয়েছিল। তার নাম ছিল নিকল। নিকল সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত রঙ্গনকে সামলাতো। একদিন আমাদের রাত্রের শিফট ছিল, তাই আমরা নিকলকে সেদিন বিকেল থেকে রাত অবধি থাকতে বলেছিলাম। সন্ধ্যার পর এক সময় নিকল টয়লেটে গেছে। টয়লেট থেকে যখন এসে বাইরে আসে, বিছানার কাছাকাছি যায়, তখনও দেখতে পায় একজন সাদা কাপড় পরিহিত মহিলা শুয়ে রয়েছে রঙ্গনের পাশে এবং রঙ্গনের শরীরে হাত বুলিয়ে দিচ্ছে। তিনি দেখতে একেবারেই রোগা, দবদবে ফর্সা, তার গায়ের কাপড় বলতে গেলে অর্ধনগ্ন। নিকল ভয়ে সে জায়গায় দাঁড়িয়ে পড়ে। তার মনে হচ্ছিল এখনই তার ভিতর থেকে আত্মাটা বেরিয়ে যাবে। তখন সেই নারীরূপী পিশাচটা নিকলের দিকে তাকায়। নিকল একদমই প্রস্তুত ছিল না এই মুহূর্তের জন্য। সে যেন চিৎকার করতে পারছিল না।
তার শরীর যেন তার বিরুদ্ধে কাজ করছিল। তখন সেই পিশাচটা রঙ্গনের দিকে মুখ বাড়ায়। নিকল দেখে সেই পিশাচের মুখ থেকে কালো রঙের জিভ বেরোয় এবং সেই জিভ দিয়ে রঙ্গনের গাল চাটতে থাকে। হুট করে পিশাচটা নিকলের দিকে তাকায়। আস্তে আস্তে হাতে বহর করে নিকলের দিকে এগিয়ে আসে। নিকোলা সহ্য করতে না পেরে শরীরের সকল শক্তি একত্রিত করে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। আমি যখন রাতে ফিরে আসি, আমি প্রথমে ঘরে প্রবেশ করি এবং ঘরে প্রবেশের সাথে সাথেই দেখি নিকল ঘরে অজ্ঞান হয়ে পড়ে আছে এবং রঙ্গন আশেপাশে কোথাও নেই। আশেপাশে তন্ন তন্ন করে খোঁজার পরেও দেখি রঙ্গন কোথাও নেই, কোথাও পাওয়া যাচ্ছে না ওকে। হঠাৎ মনে হয় আমরা কেউ তো ব্যালকনি চেক করিনি। দৌড়ে গিয়ে দেখি ব্যালকনির মেঝেতে রঙ্গন পড়ে আছে উল্টোভাবে। আমি রঙ্গনকে কোলে নিয়ে ভিতরে যাই। ততক্ষণে আমার চেঁচামেচিতে নিকলেরও জ্ঞান ফিরে আসে। সাথে সাথে আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই রঙ্গনকে। ডক্টর বলে রঙ্গনের সিনকোপ হয়েছে, অর্থাৎ রঙ্গন কিছু দেখে মাত্রাতিরিক্ত ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছে। নিকল সেদিনের পর থেকে আর কাজ করতে আসেনি। রঙ্গন কিভাবে ব্যালকনি পর্যন্ত গেল অথবা কেই বা তাকে নিয়ে গেল ব্যালকনি পর্যন্ত আমরা জানি না। এরপর বাড়িতে অরহ ভৌতিক ঘটনা ঘটতে থাকে। পিছনে উপর থেকে মশলা বাক্স পড়ে যাওয়া, কাচের প্লেট হুট করে টেবিল থেকে পড়ে যাওয়া, হঠাৎ হঠাৎ সেই বোটকা গন্ধটায় বাড়ি ছেয়ে যাওয়া। উদাহরণস্বরূপ আমাদের বাসায় একটা বিশাল বড় ক্রিস্টালের মাছের শোপিস ছিল। এটাকে সবসময় আমি পূর্ব দিকে মুখ করে রাখতাম, কিন্তু বাসায় এসে দেখতাম এটা উল্টো হয়ে গেছে। জীবনটা অতিষ্ঠ করে রেখেছিল পিশাচটা। আমি কাজে যেতে পারতাম না। একটা সময় কাজটা ছেড়েই দিলাম। একজন মায়ের জন্য বাচ্চার সুরক্ষা সবচেয়ে আগে। রঙ্গন জন্মের সময় অনেক স্বাস্থ্যবান বাচ্চা ছিল। এখন সে দিনে দিনে শুকিয়ে এসেছে। মসজিদের ইমামের কাছে গিয়েছিলাম। তিনি দেখেই বললেন, আমার দ্বারা সম্ভব না, অনেক দেরি হয়ে গেছে। আমরা অসহায় হয়ে খ্রিস্টান পাদ্রির দ্বারস্থ হলাম। তিনি আমার বাচ্চাকে দেখে বললেন, ওর ওপর এক ভয়ানক ডিমান ভর করেছে। সে প্রাথমিকভাবে দেখে বলল, এই এলাকা পারলে দেশ ছেড়ে নিজের দেশে চলে যাও। ঠিক 1 মাস পর আমি রাতে গোসল করছিলাম। হঠাৎ করে বাথরুমের লাইট ফ্লিকার করা শুরু হলো। বাথরুমের ভিতর হুট করে সেই রক্তপচা গন্ধটা চলে আসে। ফ্লিকার করতে করতে হুট করে বাতিটা বন্ধ হয়ে যায়। নিউ জার্সির মতো এত উন্নত জায়গায় লোডশেডিং খুবই বিরল ঘটনা। হঠাৎ মনে হলো আমার ভেজা শরীরের সাথে কিছু একটা লেগেছে। আমি ভয়ে জমে গেলাম। আমার মনে হলো আমার বুকের ওপর খুবই অমসৃণ খসখসে হাত। সে হাতটা আমার পেটির কাছে নামছে। আমার শরীর মনে হয় পাথর হয়ে গেছে। নড়ব বা চিৎকার করব এর কোনো শক্তি নেই। ভাবছি মৃত্যু বোধহয় আজকেই এসে পড়ল। কানের কাছে কারো শ্বাস ফেলার শব্দ পেলাম। তারপর খুব তীক্ষ্ণ এবং গম্ভীর নারী কণ্ঠে কেউ বলে উঠল, দ্যাট বেবি ইজ মাইন। জানি না কি হলো, আর সহ্য করতে পারলাম না। রাগে গর্জে কেঁদে উঠলাম, এটা আমার বাচ্চা, আমি জন্ম দিয়েছি, প্লিজ লিভ অ্যানান। আমার স্বামীর কথাগুলো শুনে বাইরে থেকে দরজা ধাক্কা দেওয়া শুরু হলো। হুট করে লাইট ফেরত এলো, কিন্তু আমি পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করলাম। মনে হতো চামড়া ছিঁড়িয়ে দিলে যেরকম ব্যথা হয় সেরকম ব্যথা। দেখলাম মেঝেটা ভিজে যাচ্ছে রক্তে। আমার পেটের নাভির কাছে 2টি নখ দিয়ে জখম করা। কোনো রকমে বাথরুমের দরজা খুলে বেরিয়ে মাটিতে বসে পড়লাম। আমার শরীরে যেন আর কোনো শক্তি সঞ্চিত ছিল না। রাতে প্রচণ্ড জ্বর আসলো। পরের দিন কাজের জন্য আমার স্বামীকে যেতেই হলো। কিন্তু সে বলল সে তাড়াতাড়ি ফিরে আসবে। বিকেলের পর যখন আস্তে আস্তে অন্ধকার হতে থাকে, আমি ঘুম থেকে উঠে কিচেনে গেলাম। ফেরত আসার সময় আমার দ্বিতীয় রুমের ওপর চোখ গেল। আমাদের প্রত্যেক রুমের ওপর ভেন্টিলেটর উইন্ডো ছিল। আমার উপরে চোখ গেল। যা দেখলাম তাতে রক্তহীন হয়ে গেল। একটা ধবধবে সাদা ভ্যাকাশে মুখ আমার দিকে চেয়ে আছে। সেই চেনা পরিচিত নারী মূর্তি। কোনো রকমের শরীরের ভারসাম্য বজায় রেখে দৌড়ে রঙ্গনের কাছে আসলাম। গিয়ে রুমের দরজা লাগিয়ে দিলাম। স্বামীকে কল করে বললাম, এক্ষুনি বাসায় এসো, আর আমি এই বাসায় থাকব না। অল্প কিছুদিনের জন্য আমরা একটা ছোট বাসায় এরপর শিফট হলাম। ততদিনে আর্থিক অবস্থার 12টা বেজে গেছিল। আমার স্বামী একলা উপার্জন করত, তাতে নিউ জার্সির মতো জায়গায় টেকা কষ্ট হয়ে যাচ্ছিল। তাই আমরা 2 জন মিলে সিদ্ধান্ত নিলাম যে আমরা বাংলাদেশ ফেরত আসব। ধর্মীয় গুরুরাও বলছিলেন যে সেটাই ভালো হবে। আমাদের নিজেদের ভিটা বাড়ি ছিল, তাই স্বামী ঢাকায় চাকরি করতে পারত, আর চেনা জানা বন্ধুবান্ধব ছিল। তাই এত না ভেবে 3 মাসের মধ্যে আমরা দেশে ফিরলাম। তো কি মনে হয় ঘটনাটা শেষ? এটা ভাবলে কিন্তু ভুল ভাববেন। বাংলাদেশে আসার পর ঢাকা এবং কিশোরগঞ্জের ঘটনা যদি বলতে চাই, তাহলে এপিসোড 3 ঘন্টার হয়ে যাবে। যদি আমার ঘটনা সিলেক্ট হয়, তাহলে পরের ঘটনাও আমি একে একে লিখে পাঠাবো। কমপক্ষে আরও 3টি পর্ব লাগবে। আসলে এতদিন ভাবতাম লিখে কি হবে, অথবা লিখলেই কি সবুজদা পড়বে। কিন্তু আমি আসলে অস্ট্রেলিয়াতে পড়তে চলে যাচ্ছি 3 মাসের মধ্যে। ভাবলাম শেয়ার করে ফেলি, যদি সিলেক্ট হয়। আমার জীবনে সবুজদার জায়গা অনেক উপরে। যেমন বললাম, আমি প্রথম এপিসোড থেকেই সবকটা এপিসোড শুনেছি।
অনেক ইমোশন জড়িয়ে আছে আফটার মিডনাইট স্টোরিজের সঙ্গে। যদি সিলেক্ট হয় এপিসোড নাম্বারটা জানিও, তাহলে আমার সাথে ঘটা ঘটনাগুলো আমি পাঠিয়ে দেব। তোমার এবং আফটার মিডনাইট স্টোরিজ পরিবারের জন্য অসংখ্য শুভকামনা। আর হ্যাঁ, কষ্ট করে একবার আমার ভাই ইমরানকে হাই বলে দিও। হাই ইমরান, অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা এবং দীপাবলির শুভেচ্ছা। আর লিখছেন যে আমি তোমার অনেক বড় ভক্ত। আজকের জন্য বিদায় নিলাম। ইতি প্রভাত আফসান রঙ্গন। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত। হাই সবুজ, আমি আবারও প্রভাত আফসান রঙ্গন। আগের পর্বে বলেছিলাম আমরা যেভাবে নিউ জার্সি ছেড়ে বাংলাদেশে ফিরে এলাম। আজ বলবো বাংলাদেশে ফিরে আসার পর কি হয়েছিল। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশে ফিরে আসাটা আমাদের জন্য অনেকটা স্বস্তির মতো ছিল। ভেবেছিলাম এখানে এসে সব সমস্যা থেমে যাবে। নিজেদের ভিটা বাড়ি, পরিচিত পরিবেশ, আত্মীয় স্বজন সব কিছুই যেন এক নিরাপদ আশ্রয়ের মতো মনে হচ্ছিল। কিন্তু সেই ভুল ভাঙতে সময় লাগেনি। আমরা প্রথমে ঢাকায় আমার ফুপুর বাসায় কিছুদিন থাকলাম। ফুপু আমার মায়ের বোন। তাদের বাড়িটি ঢাকার মোহাম্মদপুর এলাকায়। একটি 3 তলা বাড়ির 2য় তলায় তাদের ফ্ল্যাট। রঙ্গন তখন প্রায় 3.5 বছরের। বাংলাদেশে আসার পর প্রথম কয়েকদিন সে একটু শান্তই ছিল, হয়তো ভ্রমণের ক্লান্তি অথবা নতুন পরিবেশ। কিন্তু 7 দিন পরই পুরনো সমস্যাগুলো আস্তে আস্তে ফিরে আসতে শুরু করলো। রাত হলে আবার সেই কান্না শুরু হতো। এবার শুধু কান্না না, সে হঠাৎ করে বিছানা থেকে উঠে দাঁড়াতো, চোখ বন্ধ করে হাঁটতে শুরু করত। একদিন রাতে আমি দেখলাম সে নিজে নিজে ঘুম থেকে উঠে বারান্দার দিকে যাচ্ছে। আমি তাকে ধরে ফিরিয়ে আনলাম। সে পুরোপুরি ঘুমের মধ্যেই ছিল। সকালে জিজ্ঞাসা করলে কিছুই মনে নেই। ফুপুর বাড়িতে আরও একটি অদ্ভুত ঘটনা ঘটল। ফুপুর একটি বড় মিরর ছিল ড্রয়িং রুমে, যেটা তার শ্বশুরবাড়ি থেকে পাওয়া পুরনো জিনিস। রঙ্গন সেই আয়নার সামনে যেতেই সে ভয়ে চিৎকার করে কাঁদতে শুরু করত। একবার জোর করে তার মুখ আয়নার দিকে করতেই সে এমন ভয়ানকভাবে কাঁপতে শুরু করলো যে আমরা থই পেলাম না। তার চোখ দুটো যেন অন্যদিকে, আয়নার ভিতর কিছু দেখতে পাচ্ছে যা আমরা দেখতে পাই না। ফুপু বললেন, এটা ভালো লক্ষণ না। ছোট বাচ্চাদের আয়না নিয়ে অনেক বিশ্বাস আছে, ওকে আয়নার সামনে নিয়ে যেও না কিছুদিনের জন্য। কিন্তু সমস্যা শুধু আয়নাতেই সীমাবদ্ধ থাকলো না। ফুপুর বাসায় একটি পুরনো কাঠের ডলি হাউস ছিল। সেটি ফুপুর মেয়ের শৈশবের জিনিস। রঙ্গন সেটার দিকে তাকালেই হাসত, কথা বলতো, এমনকি একা একাই সেটার দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দিত, যেন কাউকে ডাকছে। একদিন ফুপু লক্ষ্য করলেন সেই ডলি হাউসের একটানা জানালাটা খোলা আছে, অথচ সকালে সে বন্ধ করে রেখেছিলেন। রঙ্গন সেদিন সারাদিনই জানালাটির দিকে তাকিয়েছিল। ফুপু একদিন আমাকে একপাশে ডেকে বললেন, তোর ছেলের ওপর কিছু আছে, আমি বুঝতে পারছি। আমার এক ভাগ্নে কমলপুরে থাকে, সেখানে এক প্রাক্তন পীর সাহেব আছেন, তিনি খুব ভালো কাজ করেন, ওর কাছে নিয়ে যাই একবার। আমি হতাশ হয়ে পড়েছিলাম। আমেরিকায় এত লোক দেখেছি, কিছুই হয়নি, এখানে আবার নতুন করে শুরু। কিন্তু উপায়ও ছিল না। রঙ্গনের অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল। সে খেতে চাইতো না, দিনে দিনে শুকিয়ে যাচ্ছিল, আর তার চোখের নিচে কালি পড়ছিল ভয়ানক। কমলপুরের সেই পীর সাহেবের বাড়িতে নিয়ে যাওয়া হলো। তিনি বয়স্ক মানুষ, দাড়ি সাদা, চোখে এক অদ্ভুত দীপ্তি। তিনি রঙ্গনকে দেখা মাত্রই তার কপালে হাত রেখে কিছুক্ষণ চোখ বন্ধ করে রইলেন। তারপর বললেন, এই বাচ্চার উপর এক জিনের আছর, খুব শক্তিশালী জিন। এটা আমেরিকা থেকেই ওর সঙ্গে লেগে এসেছে। ওখানে কোনো এক স্থান থেকে এই জিনটি ওকে অনুসরণ করেছে, কারণ ওকেও খুব পছন্দ করেছে। আমি কেঁদে ফেললাম, বললাম, কি করা যায়? পীর সাহেব বললেন, আমি একটি রুকিয়া করব, কিন্তু মনে রাখবে এই জিন ছাড়বে না সহজে। ওই বাচ্চাকে চায় তুমি আগামী 3টে বৃহস্পতিবার এখানে আসবে। প্রতি বৃহস্পতিবার আমি রুকিয়া করব, তারপর দেখব। 3 বৃহস্পতিবার আমরা গেলাম। পীর সাহেব কোরআন তেলাওয়াত করলেন, রঙ্গনের ওপর ফু দিলেন, কিছু দোয়া পড়লেন। প্রথম দুবার রঙ্গন খুব কান্নাকাটি করল, এমনকি একবার সে অজ্ঞানও হয়ে গেল। কিন্তু তৃতীয়বারের পর সে একটু শান্ত হলো। পীর সাহেব একটি তাবিজ দিলেন গলায় পরানোর জন্য এবং বললেন, এই তাবিজ সব সময় পরিয়ে রাখবে। আর একটা জিনিস, তোমাদের এখনই এই বাড়ি ছেড়ে অন্য কোথাও যেতে হবে। এই ফ্ল্যাটে কোনো সমস্যা নেই, কিন্তু তোমাদের জন্য আলাদা জায়গা দরকার, যেখানে আগে থেকে কেউ থাকে না, নতুন জায়গা। আমাদের তখন আর্থিক অবস্থা তেমন ভালো না। সাবি ঢাকায় একটি প্রাইভেট ফার্মে চাকরি পেয়েছেন, কিন্তু শুরুতে বেতন কম। তবু আমরা ফুপুর বাসা ছেড়ে মোহাম্মদপুরেই একটি ছোট 2 রুমের ফ্ল্যাট ভাড়া নিলাম। সেটা ছিল একটি 4 তলা বিল্ডিংয়ের 3 তলায়, তুলনামূলক নতুন বিল্ডিং। আশেপাশে অনেক বাড়ি, লোকজনের চলাচল বেশি। আমরা ভেবেছিলাম বেশি মানুষের মধ্যে হয়তো ভালো থাকবে। নতুন ফ্ল্যাটে আসার প্রথম মাসটা ভালোই কেটেছে। রঙ্গন একটু সুস্থ বোধ করছিল, খাওয়া দাওয়া করছিল, খেলছিল। আমরা ভাবছিলাম সব সমস্যা শেষ হয়ে গেছে, কিন্তু সেটা ছিল শান্তি বিফোর স্টর্ম। একদিন রাতে আমি হঠাৎ ঘুম থেকে উঠে দেখি রঙ্গনের বিছানা খালি।
আমি আতঙ্কে ঘরময় খুঁজতে লাগলাম। দেখলাম সে বারান্দায় দাঁড়িয়ে আছে, নিচের দিকে তাকিয়ে আছে। আমি আস্তে করে তার কাছে গেলাম। তার কাঁধে হাত দিতেই সে ধীরে ধীরে ঘুরে আমার দিকে তাকালো। কিন্তু তার চোখে কোনো ঘুমের ঘোর ছিল না, বরং স্পষ্ট জাগ্রত চেহারা, কিন্তু ভীষণ ফাঁকা দৃষ্টি। সে আমার দিকে তাকিয়েই বলল, সে আমাকে ডাকছে। আমি জিজ্ঞাসা করলাম, কে ডাকছে? রঙ্গন আবার নিচের দিকে তাকালো, বারান্দার রেলিংয়ের দিকে অঙ্গুলি নির্দেশ করে বলল, ওই যে মেয়েটা, সে বলছে আমার সঙ্গে আসতে। আমি নিচের দিকে তাকালাম, কিছুই দেখলাম না। রাস্তার লাইট জ্বলছিল, কিন্তু কেউ নেই। আমার গা শিউড়ে উঠল। আমি তাকে জোর করে ভিতরে নিয়ে এসে বিছানায় শুইয়ে দিলাম। সে কোনো প্রতিবাদ করল না, শুধু বলল সে রাগ করবে। পরের দিন থেকে রঙ্গন আবার আগের মতোই কান্নাকাটি শুরু করল। এবার শুধু রাতে না, দিনের বেলাতেও। সে ঘরের কোণায় বসে কাঁদত, কারো সঙ্গে কথা বলতো না। তার সঙ্গে খেলতে গেলে সে হঠাৎ করে চিৎকার করে উঠত, ওখানে যেও না, ওখানে ও আছে। একদিন আমার স্বামী দরজার কাছের একটি ছায়ার দিকে ইশারা করে বলল, দেখ, সত্যি কিছু একটা আছে। আমি অবিশ্বাস করে বললাম, কিছুই না, ছায়া। কিন্তু আমারও মনে সন্দেহ জমা হচ্ছিল। আমাদের ফ্ল্যাটে একটি ছোট বাথরুম ছিল, তার ভিতরে একটি বড় আয়না ছিল। আমি লক্ষ্য করলাম রঙ্গন কখনোই একা বাথরুমে যেত না। একবার তাকে পানি খাওয়ানোর জন্য বাথরুমে নিয়ে গেলে সে আয়নার দিকে তাকিয়ে এমন চিৎকার শুরু করল যে পাড়ার লোকজন জড়ো হয়ে গেল। সে বলছিল, ওই আয়নার ভিতরে ও আছে, ও বেরিয়ে আসবে। আমি তখন নিজেই ভয় পেতে শুরু করেছিলাম। পীর সাহেবের দেওয়া তাবিজ সে সবসময় পড়েই থাকত, তবুও এই অবস্থা। আমি আবারও পীর সাহেবের সঙ্গে যোগাযোগ করলাম। তিনি ফোনে শুনে বললেন, জিনটা খুব কাছে চলে এসেছে, তাবিজ হয়তো দুর্বল হয়ে গেছে, তোমাকে আবার আসতে হবে। কিন্তু এবার একা আসবে না, তোর স্বামীকেও আনতে হবে। আমরা আবার গেলাম। পীর সাহেব এবার অনেকক্ষণ ধরে দোয়া পড়লেন, রঙ্গনের উপর পানি ছিটালেন। রঙ্গন এবার আগের চেয়েও বেশি প্রতিক্রিয়া দেখালো। সে মাটিতে গড়াগড়ি দিতে লাগলো, চিৎকার করতে লাগলো। এমনকি তার গলা থেকে অন্য একটি কণ্ঠস্বরও বের হওয়ার মতো শব্দ শোনা গেল, একটি নারী কণ্ঠ, যে বলছিল, ও আমার, ছেড়ে দাও। পীর সাহেবের চোখে আতঙ্ক দেখলাম। তিনি দ্রুত তার দোয়া শেষ করে বললেন, এটা খুব খারাপ, জিনটা এখন বাচ্চার ভিতরে কিছুটা প্রবেশ করেছে। আমি যতটা পারছিলাম তাড়ানোর চেষ্টা করেছি, কিন্তু ও ছাড়বে না। তোমাদের এখন খুব সাবধান হতে হবে। এই তাবিজটা পরিবর্তন করলাম, এটা গড়ে শক্তিশালী, কিন্তু যদি এর পরেও না যায় তাহলে তোমাদের একজন বড় মাপের আলেমের শরণাপন্ন হতে হবে, অথবা। তিনি থামলেন। অথবা কি? আমি জিজ্ঞাসা করলাম। অথবা এমন কেউ যিনি জিনদের সঙ্গে কথা বলতে পারেন, চুক্তি করতে পারেন, কিন্তু সেটা খুবই ঝুঁকিপূর্ণ। আমরা হতাশ হয়ে বাড়ি ফিরলাম। নতুন তাবিজ পড়ানোর পর কিছুদিনের জন্য শান্তি ছিল, কিন্তু 3 সপ্তাহ পর একটি ভয়ঙ্কর ঘটনা ঘটল। সেদিন আমার স্বামীর অফিসে রাতের ডিউটি ছিল। আমি রঙ্গনকে খাইয়ে ঘুম পাড়িয়ে নিজেও শুয়ে পড়লাম। হঠাৎ আমি ঘুমের মধ্যে অনুভূত পারলাম কেউ আমার গায়ে হাত বুলাচ্ছে। আমি ভেবেছিলাম স্বামী ফিরেছেন, কিন্তু চোখ মেলতেই দেখি কেউ নেই। আমি উঠে বসলাম। রঙ্গনের বিছানা থেকে কোনো শব্দ আসছে না। আমি তার দিকে তাকালাম, সে শুয়ে আছে, কিন্তু তার চোখ খোলা। সে ছাদে তাকিয়ে আছে। আমি তার নাম ধরে ডাকলাম, সে সাড়া দিল না। আমি তার পাশে গিয়ে বসলাম। তার হাত ধরতেই হাতটা বরফের মতো ঠান্ডা। আমি ভয়ে তার কোলে উঠিয়ে নিলাম। তখনই দেখলাম তার মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে, আর তার চোখের মণি উপরের দিকে উঠে গেছে, শুধু সাদা অংশ দেখা যাচ্ছে। আমি চিৎকার করে উঠলাম। পড়শিরা এসে জড়ো হলো। কেউ কেউ বলল জিন ধরে আছে, উল্টা হাত পা। তারা দোয়া কালাম পড়তে শুরু করলো। আমি কোনো কিছু বুঝে উঠতে পারছিলাম না, শুধু কাঁদছিলাম। এমন সময় রঙ্গনের মুখ দিয়ে আবার সেই নারী কণ্ঠস্বর বেরোলো, ওকে আমি নিয়ে যাব, তোরা পারবি না রক্ষা করতে। একজন পুরশিদা বললেন, এখনই ওই পীর সাহেবকে ডাকতে হবে, না হয় বাচ্চা মারা যাবে। কেউ একজন পীর সাহেবকে ফোন করল, তিনি আসতে অনেক দেরি করবেন। মধ্যরাত তখন পার হয়ে গেছে। রঙ্গনের অবস্থার কোনো উন্নতি হচ্ছে না। হঠাৎ একজন বৃদ্ধা পুরশি, যিনি আমাদের ওপরতলায় থাকতেন, তিনি নেমে এলেন। তিনি রঙ্গনের অবস্থা দেখে বললেন, এটা শুধু দোয়ায় যাবে না, ওই জিন বাচ্চার শরীরে ঢুকে পড়েছে আংশিক। একটা কাজ করতে পারো, কিন্তু সেটা রিস্ক আছে। আমি বললাম, যে কোনো কিছু করুন। তিনি বললেন, তুমি একটি ধারালো ছুরি নাও,
এবং বাচ্চার শিররে বসে কোরআন শরীফের আয়াতুল কুরসি পড়তে পড়তে ছুরিটি বাচ্চার মাথার চারপাশে 7 বার ঘোরাও, কিন্তু শরীরে স্পর্শ করবে না। এটা জিনকে বের হতে বাধ্য করবে, কিন্তু যদি জিন খুব শক্তিশালী হয় তাহলে সে বের হবার সময় বাচ্চার ক্ষতি করতে পারে। আমি ভয়ে কাঁপছিলাম, কিন্তু উপায় ছিল না। আমি তাই করলাম। একটি ছুরি নিয়ে রঙ্গনের শিররে বসে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম এবং ছুরিটি তার মাথার চারপাশে 7 বার ঘোরালাম। প্রথম কয়েকবার কিছুই হলো না, কিন্তু পঞ্চমবারের সময় রঙ্গন হঠাৎ করে উঠে বসল। তার চোখ ছিল বন্ধ, কিন্তু মুখটা একদম বিকৃত। সে গর্জে উঠল। তারপর হঠাৎ করে সে শুয়ে পড়ল এবং জোরে কাঁদতে শুরু করল, সাধারণ বাচ্চার মতো কান্না। তার মুখ দিয়ে আর ফেনা বেরোচ্ছিল না, চোখও স্বাভাবিক হয়ে এসেছিল। আমি তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। বৃদ্ধা বললেন, জিন বের হয়ে গেছে এখন, কিন্তু সে আশেপাশেই লুকিয়ে আছে। ওই বাচ্চাকে ছাড়বে না। তোমাদের এখান থেকে সরে যেতে হবে, যেখানে ওর প্রভাব নেই এমন জায়গায়। সেরকম জায়গা কোথায় পাব? তিনি কিছুক্ষণ চিন্তা করে বললেন, গ্রামের দিকে যাও, যেখানে প্রাকৃতিক পরিবেশ আছে, মসজিদ আছে, নিয়মিত আজান হয়। শহরের ভুতুড়ে জিনগুলো গ্রামে সহজে আসে না, স্পেশালি যদি সেখানে পবিত্র স্থান থাকে। আর একটা কথা, বাচ্চাকে কখনো একা রেখে যেও না, বিশেষ করে সূর্যাস্তের পরে। পরের দিন পীর সাহেব এলেন। তিনি সব শুনে বললেন, বুড়ির কথা ঠিক, তোমাদের শহর ছেড়ে গ্রামে যেতে হবে, অন্তত কিছুদিনের জন্য। আমি জানি কিশোরগঞ্জের একটি গ্রামে আমার এক শিষ্য আছে। সে ততটা প্রভাবশালী না, কিন্তু খুব পবিত্র জীবনযাপন করে। সেখানে একটি ছোট মসজিদ আছে, তোমরা সেখানে কিছুদিন থাকতে পারো। আমরা কোনো উপায় না দেখে রাজি হলাম। স্বামীকে চাকরির জন্য ছুটি নিতে হলো। আমরা প্যাকিং শুরু করলাম, কিন্তু জানতাম না গ্রামে গিয়েও যে রক্ষা নেই। সেখানেই ঘটনা আরও ভয়ঙ্কর রূপ নিতে চলেছে। আমরা পরের সপ্তাহেই ট্রেনে করে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম। রঙ্গন জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়েছিল। হঠাৎ সে বলল, সেও আসছে আমাদের সঙ্গে। আমি জিজ্ঞাসা করলাম, কে? রঙ্গন শূন্যের দিকে তাকিয়ে মাথা নাড়ল। ওই মেয়েটা, সে হাসছে। ট্রেনের খোলা জানলা দিয়ে এক ঝলক ঠান্ডা বাতাস ঢুকল, যেন কেউ নিঃশ্বাস ফেলল আমার গায়ে। আমি জানলাটা বন্ধ করে দিলাম, কিন্তু মনে হচ্ছিল আমরা শুধু স্থান পরিবর্তন করছি না, আমাদের সঙ্গে সেই অদৃষ্ট অতিথিটাও আসছে। গ্রামের বাড়িটি ছিল ছোট, মাটির দেওয়াল, টিনের চাল, চারিপাশে সবুজ ক্ষেত, দূরে একটা বটগাছ। মনে হচ্ছিল খুব শান্তি আছে, কিন্তু আমার হৃদয়ে একটা গভীর আশঙ্কা বাসা বেঁধেছিল। কারণ রঙ্গনের চোখে সেই একই ভয়, সেই একই ফাঁকা দৃষ্টি, যখন সে বাড়ির উত্তর দিকের একটা বন্ধ পড়ে থাকা কুয়ার দিকে তাকিয়ে থাকে ঘণ্টার পর ঘণ্টা। আর সেই কুয়া নিয়ে স্থানীয়দের মধ্যে কোনো কথাই নেই, সবাই এড়িয়ে চলে। প্রথম রাতেই যখন সন্ধ্যা নেমে এলো, আমরা শুনতে পেলাম সেই কুয়া থেকে কারো কান্নার মতো শব্দ। আর রঙ্গন বিছানায় শুয়ে হাসতে শুরু করল। বলল, ও বলেছে এখানে ওর বাসা। গ্রামের সেই প্রথম রাতটাই ছিল অসহনীয়। কুয়োর দিক থেকে আসা কান্নার আওয়াজ সারা রাত ধরে ভেসে আসছিল, কখনো মৃদু, কখনো জোরে, যেন কেউ আকুপাকু করে কাঁদছে। শব্দটা শুনতে একেবারে জীবন্ত ছিল, কিন্তু যখন বাড়ির অন্য লোকজনের কাছে জানতে চাইলাম, তারা মুখ ফিরিয়ে নিল। শুধু পীর সাহেবের শিষ্য, যার নাম ছিল মোস্তাফা ভাই, তিনি বললেন, ওটা বাতাসের শব্দ। পুরনো কুয়া, ভেতরে বাতাস ঢোকে ওই রকম আওয়াজ করে, কেউ পাত্তা দেয় না। কিন্তু আমি জানতাম এটা বাতাসের শব্দ নয়। রঙ্গনও জানত। সে সারা রাত জেগেছিল, শুধু উত্তর দিকে কুয়ার দিকে তাকিয়ে। তার চোখে ভয় ছিল না, বরং এক অদ্ভুত কৌতূহল, যেন সে কাউকে দেখছে, আমাদের অদৃশ্য কাউকে। পরের দিন সকালে আমি কুয়ার কাছে যাওয়ার চেষ্টা করলাম। সেটা ছিল বাড়ির পিছনের আঙিনার এক কোণে, চারপাশে বটগাছের শেকড়ে জড়ানো, মুখটা বিশাল একটা পাথর দিয়ে আধভোলা অবস্থায় ঢাকা। পাথরটা এত ভারী যে একজন মানুষের পক্ষে নড়ানো সম্ভব নয়। কিন্তু আমি লক্ষ্য করলাম পাথরের নিচ থেকে ঠিকরে বেরিয়ে আসছে এক ধরনের ঠান্ডা স্যাঁতসেঁতে গন্ধ, মাটি পচা আর রক্ত পচার সেই চেনা গন্ধ, যেটা আমেরিকায় আমাদের ঘর জুড়ে ছেয়ে থাকত। আমি পিছিয়ে এলাম। মোস্তাফা ভাই আমাকে দেখে ফেললেন। তিনি এগিয়ে এসে বললেন, বৌমা, ওদিকে যেও না, এই কুয়া অনেক পুরনো। লোকজন বলে ব্রিটিশ আমলে এই গ্রামে এক সন্ন্যাসী ছিলেন, তাকে জ্যান্ত এই কুয়ায় ফেলে দিয়েছিল কিছু স্থানীয় দুষ্টু লোক। তারপর থেকে অশরীরী আওয়াজ আসে, কিন্তু এগুলো গল্প। তুমি বাচ্চার দিকে নজর দাও। আমি বললাম, আমার বাচ্চা তো ওই কুয়ার দিকেই নজর রাখে সব সময়।
মোস্তাফা ভাই গম্ভীর হয়ে বললেন, তাহলে সম্ভবত ওই সন্ন্যাসিনীর আত্মাই তোমার বাচ্চার সঙ্গে যোগাযোগ করছে। কিন্তু সন্ন্যাসিনী তো ভালো মানুষ ছিলেন, তিনি কেন একটি বাচ্চাকে ভয় দেখাবেন? সেই প্রশ্নের উত্তর আমরা কিছুদিনের মধ্যেই পেয়ে গেলাম, এবং সেটা ছিল ভয়ঙ্কর। গ্রামে থাকার তৃতীয় দিনে রঙ্গনের আচরণ আবার বদলে যেতে শুরু করল। সে খেতে চাইত না, কথা বলতো না, শুধু একা একা ঘরের কোণে বসে থাকত। মাঝে মাঝে আঙুল দিয়ে মাটিতে কিছু আঁকত, বৃত্ত, তার ভিতরে জটিল জ্যামিতিক নকশা, যা একটি ছোট বাচ্চার আঁকা সম্ভব না। আমি একদিন তার আঁকা দেখতে গেলাম এবং স্পষ্ট দেখতে পেলাম সেটা ছিল একটি তারার নকশা, পঞ্চকোণী তারা, ঠিক যেটা আমেরিকায় আমাদের দেওয়ালে আঁকা ছিল। আমি কাঁপতে শুরু করলাম। এটি কোনো কাকতালীয় ব্যাপার হতে পারে না, জিনটা এখানেও আমাদের সঙ্গে আছে। সেদিন সন্ধ্যায় মোস্তাফা ভাই একটি বড় বাটির ভিতর লবণ আর কালোজিরে নিয়ে একটি ছোট্ট অনুষ্ঠান করলেন। রঙ্গনের মাথার উপর দিয়ে 7 বার ঘোরালেন, দোয়া পড়লেন। রঙ্গন শান্তভাবে বসেছিল, কিন্তু তার চোখ কুয়ার দিকে। অনুষ্ঠান শেষ হতেই সে হঠাৎ বলে উঠল, তুমি ওকে বিরক্ত করছো, ও এখন রাগ করবে। রাত নেমে এলো। গ্রামের রাত শহরের চেয়ে ঘন অন্ধকার, কেবল জোনাকি আর দূরের কুকুরের ডাক। আমরা ঘুমানোর চেষ্টা করছিলাম। হঠাৎ বাইরে শব্দ শোনা গেল, কি যেন টেনে নিয়ে যাওয়া হচ্ছে মাটির ওপর দিয়ে, শ শ শব্দ। আমি জানালার ফাঁক দিয়ে উকি দিলাম। চাঁদের আলোয় আঙিনায় স্পষ্ট দেখতে পেলাম একটা সাদা কাপড় পরা মেয়ের ছায়া। সে হাঁটছে না, ভেসে যাচ্ছে কুয়ার দিকে। তার চুল লম্বা, পা দেখা যাচ্ছে না। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। আমি স্বামীকে ডাকলাম, কিন্তু তিনি তখন গভীর ঘুমে। আমি নিজেই সাহস করে বারান্দায় গেলাম। ছায়াটা তখন কুয়ার পাথরের উপর বসে আছে, যেন কাউকে অপেক্ষা করছে। আমি মুখে আয়াতুল কুরসি পড়তে লাগলাম। ছায়াটা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে আমার দিকে তাকালো। আমি মুখ দেখতে পেলাম না, কিন্তু বুঝতে পারলাম সে আমার দিকে তাকাচ্ছে। তারপর হঠাৎ সে কুয়ার ভিতর মিলিয়ে গেল, যেন কুয়ার পাথরটা তরল হয়ে গেছে। আমি দৌড়ে ভিতরে চলে আসলাম। পরের দিন সকালে মোস্তাফা ভাইকে সব বললাম। তিনি শুনে চুপ করে রইলেন। অনেকক্ষণ পরে বললেন, এটা ভালো লক্ষণ নয়। সন্ন্যাসিনীর আত্মা সাধারণত এমন করে না, এটা অন্য কিছু। আমাকে গ্রামের বড় মাওলানা সাহেবের সঙ্গে দেখা করতে হবে। মাওলানা সাহেব ছিলেন গ্রামের সবচেয়ে বয়স্ক ও জ্ঞানী আলেম। তিনি আমাদের বাড়িতে এলেন, রঙ্গনকে দেখলেন, কুয়ার পাশে গেলেন, কিছু দোয়া পড়লেন। তারপর তিনি আমাদের ডেকে বললেন, এই কুয়ায় একটি আত্মা আছে, কিন্তু এটা সন্ন্যাসিনীর নয়। এটা এক ধরনের জিন, যে নিজেকে সন্ন্যাসিনীর ছদ্মবেশে দেখাচ্ছে। কারণ সন্ন্যাসিনীর আত্মা যদি এখানে থেকে থাকে, তাহলে সে কখনোই একটি নিরীহ বাচ্চাকে আক্রমণ করত না। এই জিন অনেক বছর ধরে এখানে আছে, সম্ভবত কোনো জাদুর মাধ্যমে এই কুয়ায় বন্দী ছিল। এখন তোমার বাচ্চার মাধ্যমে সে মুক্তি পেতে চাইছে। আমি জিজ্ঞাসা করলাম, কেন আমার বাচ্চা? মাওলানা সাহেব বললেন, তোমার বাচ্চার জন্মের সময়ই তার ওপর বিশেষ নজর পড়েছিল। সে খুব সংবেদনশীল, অন্য জগতের দরজা তার জন্য খোলা। এই জিনটি সেটা বুঝতে পেরেছে এবং সে চায় তোমার বাচ্চার দেহ ব্যবহার করে এই কুয়া থেকে মুক্তি পেতে। কারণ এই কুয়ায় সে আটকা পড়ে আছে কোনো শক্তিশালী তাবিজ বা মন্ত্রের কারণে। একটা মানব দেহ, বিশেষ করে একটি পবিত্র শিশুর দেহ, তাকে সেই বাঁধন থেকে মুক্তি দিতে পারে। আমার হৃদয় ধুকভুক করছিল। কি করা যায়? প্রথমে তোমাদের এখান থেকে সরে যেতে হবে। তারপর আমি একটি বিশেষ রুকইয়া করব, যাতে এই জিনকে এই স্থান থেকে তাড়ানো যায়। কিন্তু সমস্যা হচ্ছে, এই জিন এখন তোমার বাচ্চার সঙ্গে লেগে আছে, শুধু স্থানিক নয়। তাই স্থান বদলালে সাময়িক স্বস্তি মিললেও জিনকা ফিরে আসবে। আমরা হতবাক হয়ে বসে রইলাম। কি যে করব? মৌলানা সাহেব বললেন, আমি 3 দিন সময় চাই। এই 3 দিন তোমরা এখানেই থাকো, কিন্তু রাত হলে বাচ্চাকে আমার বাড়িতে নিয়ে আসবে। আমি রাত জেগে দোয়া করব, দিনের বেলা সে যেন কুয়ার কাছেও না যায়। আমরা সম্মত হলাম। প্রথম রাতটা মৌলানা সাহেবের বাড়িতে কাটল। রঙ্গন সেখানে শান্ত ছিল, ঘুমও এসেছিল তার। আমরা ভাবলাম হয়তো সব ঠিক হয়ে যাবে। দ্বিতীয় দিন আমরা দিনের বেলা আমাদের গ্রামের বাড়িতেই ছিলাম। রঙ্গন বাড়ির ভিতর খেলছিল। হঠাৎ সে দৌড়ে বারান্দায় চলে গেল। আমি পিছু পিছু গিয়ে দেখি সে আঙিনায় দাঁড়িয়ে কুয়ার দিকে তাকিয়ে। আমি তাকে ধরে ভিতরে আনতে যাব, এমন সময় সে বলল, মা দেখো, ওই মেয়েটি আমাকে হাত বাড়িয়ে ডাকছে। আমি তাকালাম, কিছু দেখলাম না, কিন্তু রঙ্গন তার হাত বাড়িয়ে দিল, যেন কারো হাত ধরে টাঙছে। আমি ভয় তার হাত টেনে ধরলাম, কিন্তু সে হঠাৎ অস্বাভাবিক শক্তি দেখিয়ে আমার হাত ছুঁড়ে ফেলে দিল এবং দৌড়ে কুয়ার দিকে চলে গেল।
আমি চিৎকার করে তার পিছু দৌড়ালাম। সে কুয়ার পাথরের কাছে গিয়ে দাঁড়ালো। আমি পৌঁছানোর আগেই সে পাথরের ওপর হাত রেখে বলল, আমি আসছি। পাথরটা তক্ষুনি নড়ে উঠল। যেই বিশাল পাথর, যেটা 10 জন মানুষ মিলে নাড়তে পারে না, সেটা আপনা আপনি একদিকে সরে গেল। কুয়ার মুখ পুরোপুরি খুলে গেল। ভিতর থেকে এক তীব্র ঠান্ডা বাতাস বেরিয়ে এলো, আর সেই ভয়ঙ্কর রক্তপচা গন্ধ। রঙ্গন কুয়ার দিকে এগোতে শুরু করল। আমি তাকে জড়িয়ে ধরে পিছনে টান দিলাম। সে আমার সঙ্গে সংঘর্ষ করল। তার গলা থেকে আবার সেই নারী কণ্ঠস্বর বেরিয়ে এলো, ছাড়, আমাকে যেতে দে। আমি কান্না জড়িত কণ্ঠে বললাম, না, আমি তোমাকে আমার বাচ্চা নিয়ে যেতে দেব না। ঠিক তখন মোস্তাফা ভাই ও মৌলানা সাহেব ছুটে এলেন। তারা উচ্চস্বরে দোয়া পড়তে লাগলেন। জিনটা রঙ্গনের দেহে প্রচণ্ড প্রতিরোধ তৈরি করল। সে মাটিতে লুটোপুটি খেতে লাগলো, চিৎকার করতে লাগলো। মৌলানা সাহেব তার হাতে থাকা একটি লোহার রড, যার ওপর কোরআনের আয়াত খোদাই করা, সেটা রঙ্গনের কাছাকাছি ধরলেন। রঙ্গন যন্ত্রণায় চিৎকার করে উঠল, ওটা দূরে রাখো, ওটা আমাকে পুড়িয়ে মারছে। মৌলানা সাহেব বললেন, এই কুয়া থেকে বের হয়ে যাও আজই, না হলে আমি এই রড দিয়ে তোমাকে এই কুয়ায় আটকে দেব চিরদিনের জন্য। রঙ্গনের মুখ দিয়ে উত্তরের বদলে এক ভয়ঙ্কর হাসি বেরিয়ে এলো। তুমি পারবে না, আমি এই বাচ্চার সঙ্গে বাঁধা পড়ে আছি। ও না থাকলে আমিও থাকব না। ওকে নিয়ে আমি এই কুয়াতেই ফিরে যাব, যেখানে আমার আসল জগৎ। একটা ভয়ঙ্কর চিন্তা মাথায় এলো। জিনটা চায় রঙ্গনকে কুয়ায় ফেলতে, যাতে তার দেহ দখল করে সে নিজে মুক্ত হতে পারে। আমি আর দাঁড়াতে পারলাম না। রঙ্গনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। মৌলানা সাহেব তখন একটি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিলেন। তিনি বললেন, জিন, তুমি যদি এই বাচ্চাকে ছেড়ে দাও, আমি তোমাকে এই কুয়া থেকে মুক্তি দেবার চেষ্টা করব, কিন্তু শর্ত আছে, তুমি কখনো এই বাচ্চার কাছে ফিরে যাবে না এবং এই গ্রাম ছেড়ে চলে যাবে। রঙ্গনের মুখ দিয়ে আওয়াজ এলো, কিভাবে বিশ্বাস করব? আমি কোরআনের শপথ করছি, মৌলানা সাহেব বললেন। একটা নিস্তব্ধতা নেমে এলো। রঙ্গনের দেহ শিথিল হতে শুরু করল। তারপর তার কান দিয়ে, নাক দিয়ে এক ধরনের কালো ধোঁয়া বেরিয়ে এসে কুয়ার দিকে ছুটে গেল। রঙ্গন অজ্ঞান হয়ে আমার কোলে লুটিয়ে পড়ল। কুয়ার মুখ দিয়ে সেই কালো ধোঁয়া পুরোটা বেরিয়ে আসতে সময় লাগলো মিনিট 5। তারপর কুয়ার ভিতর থেকে একটা গভীর দীর্ঘশ্বাসের শব্দ শোনা গেল, যেন কেউ বহু বছর পর মুক্তির নিঃশ্বাস ফেলল। তারপর সব শান্ত। মৌলানা সাহেব ক্লান্ত হয়ে বসে পড়লেন। তিনি বললেন, জিনটা চলে গেছে, কিন্তু শর্ত পূরণ করতে হবে। আমাদের এই কুয়ার মুখ খোলা রাখতে হবে 7 দিন 7 রাত, যাতে তার পথে কোনো বাধা না থাকে। আর তোমাদের এখনই এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে, আজই রাতে, কারণ জিনটা চলে গেলেও তার শক্তি এই পরিবেশে এখনও আছে। বাচ্চা সুরক্ষিত হবে না। আমরা কোনো বিকল্প নেই দেখে রাতেই জিনিসপত্র গোছালাম। রঙ্গন জ্ঞান ফিরে পেয়েছিল, কিন্তু দুর্বল ছিল। সে কিছুই মনে করতে পারছিল না। আমরা কিশোরগঞ্জ স্টেশন হয়ে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। ট্রেনে বসে আমি ভাবছিলাম সব শেষ হয়েছে কিনা। ঢাকায় ফিরে আমরা আবারও একটি নতুন ফ্ল্যাট ভাড়া নিলাম, যেটা ছিল একটি বহুতল ভবনের 10ম তলায়। আশেপাশে অনেক লোকালয়। প্রথম কয়েক মাস সব ঠিকঠাক ছিল। রঙ্গন স্কুলে যাওয়া শুরু করলো, খেলাধুলা করলো, স্বাভাবিক জীবন ফিরে পেতে লাগলো। আমরা ভাবলাম হয়তো সত্যি সব কষ্টের অবসান হয়েছে। কিন্তু আমি ভুল ভেবেছিলাম, কারণ আমেরিকা থেকে যে জিনটি প্রথমে রঙ্গনকে অনুসরণ করেছিল আর কিশোরগঞ্জের কুয়ার জিনটি, এরা কি একই সত্তা ছিল নাকি আলাদা? এই প্রশ্নের উত্তর আমরা খুব শিগগিরই পেতে যাচ্ছিলাম। যখন রঙ্গনের বয়স যখন 8 বছর, তখন আবারও শুরু হয় অদ্ভুত সব ঘটনা। এবার শুধু রঙ্গন নয়, তার স্কুলের বন্ধু ও শিক্ষকরাও জড়িয়ে পড়েন এক ভয়ঙ্কর পরিস্থিতিতে, যার শুরু হয়েছিল রঙ্গনের একটি সহজ প্রশ্ন থেকে। মা, আমার সেই কালো চুলওয়ালা দিদি আবার ফিরে এসেছে। সে বলে এবার আমি ওকে হারাতে পারবো না। রঙ্গনের মুখে এই কথাগুলো শুনে আমার সারা শরীরে বরফের স্রোত বয়ে গেল। আমরা তো নিশ্চিত হয়েছিলাম গ্রামের কুয়ার জিনটিকে তাড়ানো গেছে, কিন্তু এখন আবার? কোথায় দেখলি? কখন? আমি জিজ্ঞাসা করলাম। ভয়ে আমার গলা শুকিয়ে গিয়েছিল। স্কুলে, রঙ্গন সহজ সরলভাবে বলল। বাথরুমের আয়নায়, সে আমার পিছনে দাঁড়িয়েছিল। আর আমাদের নতুন ফ্ল্যাটের লিফটে, সে মাঝে মাঝে লিফটে চড়ে আমার সঙ্গে 1 তলায় নামে। আমি অবাক। আমাদের নতুন ফ্ল্যাটের লিফট, আমরা 10 তলায় থাকি, বহু মানুষ ব্যবহার করে এই লিফট, সেখানে এমন কিছু দেখা যাওয়ার কথা নয়। কেউ কিছু বলে না? অন্য কেউ দেখতে পায় না? আমি জিজ্ঞাসা করলাম। না, রঙ্গন মাথা নাড়ল। শুধু আমি দেখতে পাই, সে শুধু আমার জন্য। এই কথাগুলোর পর থেকে আমি রঙ্গনের উপর কড়া নজর রাখতে শুরু করলাম। স্কুলে যাওয়া আসা, খেলাধুলা, প্রতিটি মুহূর্ত। প্রথম কিছুদিন কিছুই ঘটল না। রঙ্গন স্বাভাবিক আচরণ করছিল। আমি ভাবলাম হয়তো তার কল্পনা,
কিন্তু এক শুক্রবার দুপুরে স্কুল থেকে ফোন আসলো। রঙ্গনের ক্লাস টিচার বললেন রঙ্গন ক্লাসে অজ্ঞান হয়ে পড়ে গেছে। আমরা দৌড়ে গেলাম। স্কুলের মেডিকেল রুমে রঙ্গন শুয়ে আছে, মুখ ফ্যাকাশে, কিন্তু জ্ঞান ফিরে পেয়েছে। ডাক্তার বললেন রক্তচাপ খুব কম ছিল, তবে কারণ অজানা। বাসায় ফিরে রঙ্গন ধীরে ধীরে বলল সে আজ ক্লাসরুমের পিছনের দরজায় দাঁড়িয়েছিল, শুধু আমাকে দেখছিল। আমি দেখতে পাচ্ছিলাম, কিন্তু অন্য কেউ দেখতে পায়নি। তারপর সে আঙুল তুলে আমাকে ডাকল, আর আমার সব শক্তি যেন চলে গেল। এবার আমি নিশ্চিত হলাম কিছু একটা চলছে। কিন্তু এটা কি আমেরিকার সেই জিন, নাকি কুয়ার জিন ফিরে এসেছে, নাকি সম্পূর্ণ ভিন্ন কিছু? আমি চুপি চুপি স্কুলের দিকে তদন্ত শুরু করলাম। রঙ্গনের ক্লাস টিচার মিসেস রাহাত, যিনি খুবই বন্ধুত্বপূর্ণ, তিনি কিছু বললেন যা আমাকে কাঁপিয়ে দিল। আপনার ছেলের আসন যেখানে, তার ঠিক পেছনের দেয়ালে আমরা কিছু অড দাগ দেখেছি। আমি স্কুলে গিয়ে দেখলাম রঙ্গনের ডেস্কের পেছনের দেওয়ালে মোটামুটি মানুষের উচ্চতায় একটি অদ্ভুত দাগ, যেন কেউ ভেজা হাত দিয়ে স্পর্শ করেছে। কিন্তু দাগটা কালো, পোড়া কাঠের মতো। স্কুলের কর্তৃপক্ষ বলল হয়তো কোনো ছাত্রের প্র্যাকটিক্যাল জিনিসের দাগ, কিন্তু দাগটা নিচু থেকে শুরু হয়ে ওপরের দিকে গেছে, যেন কেউ উঠে দাঁড়িয়েছে। এদিকে আমাদের ফ্ল্যাটেও অদ্ভুত ঘটনা শুরু হলো। রাত 12টার পর লিফট নিজে নিজে আমাদের ফ্লোর 10 তলায় এসে থামত। দরজা খুলত, কেউ ভিতরে থাকত না, শুধু এক তীব্র ঠান্ডা হাওয়া বেরিয়ে আসত। একদিন রাতে আমি নিজে দেখলাম লিফটের ডিজিটাল ডিসপ্লেতে ফ্লোর নম্বরগুলো দ্রুত ঘুরতে ঘুরতে 10-এ এসে থেমে যাচ্ছে, তারপর দরজা খুলছে, ভিতরে কেবল অন্ধকার। আমি ভয় পেয়ে লিফটের সামনে কিছু দোয়া পড়ে ছিটা দিলাম। পরের দিন সকালে দেখি লিফটের মেটাল দরজার গায়ে আঁচড়ের দাগ, গভীর সমান্তরাল 3টি দাগ, যেন খুব ধারালো নখের আঁচড়। বিষয়টা আমি স্বামীকে জানালাম। তিনি প্রথমে অবিশ্বাস করলেন, কিন্তু যখন তিনি নিজে এক রাতে লিফটের এই অবস্থা দেখলেন, তখন তিনি ভয় পেলেন। আমরা বিল্ডিং ম্যানেজমেন্টকে জানালাম, তারা লিফট সার্ভিসিং করালো, কিন্তু সমস্যা ঠিক হলো না। অন্য ফ্লোরের অধিবাসীরাও অভিযোগ করতে শুরু করল, লিফট আটকে যায়, অদ্ভুত শব্দ হয়। একদিন বিকেলে রঙ্গন বলল, মা, কালো চুলওয়ালা দিদি বলল সে আমাকে একটি উপহার দিতে চায়। কি উপহার? আমি শান্ত থাকার চেষ্টা করলাম। সে বলল সে আমাকে দেখাবে যে আমি কত শক্তিশালী, আমি অন্যদের যা দেখি তা দেখাতে পারবো। এর কয়েকদিন পর স্কুলে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটল। রঙ্গনের ক্লাসে একটি মেয়ে নাম তাহসিন হঠাৎ ক্লাসে চিৎকার করে উঠল যে সে একজন লম্বা কালো চুলওয়ালা মহিলাকে ক্লাসরুমের পিছনে দাঁড়িয়ে থাকতে দেখেছে। অন্য শিশুরা কিছু দেখেনি, কিন্তু তাহসিন এতটা ভয় পেয়ে গেল যে সে জ্বর আসায় বাসায় চলে গেল। পরের দিন তার মা স্কুলে এসে জানান তাহসিন সারা রাত জ্বরের ঘোরে ওই মহিলার স্বপ্ন দেখেছে, যে বলছে তুমি আমার বন্ধুকে বিরক্ত করছো। আমি বুঝতে পারলাম বন্ধু বলতে রঙ্গনকে বোঝানো হচ্ছে। জিনটি রঙ্গনকে তার হিসেবে দাবি করছে এবং তার সঙ্গে বন্ধুত্ব করতে চাইছে, অন্য কাউকে স্পর্শ করতে দিচ্ছে না। স্কুলের কর্তৃপক্ষ এবার সতর্ক হলো। তারা জানতে চাইল রঙ্গনের বাড়িতে কোনো সমস্যা আছে কিনা। আমি কিছুটা লুকিয়ে গেলাম, শুধু বললাম রঙ্গন খুব সংবেদনশীল শিশু, হয়তো তার কল্পনা শক্তি বেশি। কিন্তু ঘটনা আরও ভয়াবহ দিকে মোড় নিল যখন রঙ্গনের অঙ্কের স্যার জনাব আলী ক্লাসের রঙ্গনকে একটি প্রশ্নের উত্তর দিতে বলেছিলেন। রঙ্গন ভুল উত্তর দিলে তিনি একটু ধমক দেন। সেই দিন সন্ধ্যায় জনাব আলী স্কুল থেকে বাসায় ফিরে তার বাথরুমের আয়নায় একই রকম একজন মহিলাকে দেখতে পান, যে শুধু দাঁড়িয়ে তাকিয়ে থাকে। তিনি ভয়ে বাসা ছেড়ে কিছুদিনের জন্য অন্যত্র চলে যান। এখন এটি শুধু রঙ্গনের সমস্যা নয়, এটা অন্যদেরও প্রভাবিত করছে। আমি বুঝতে পারলাম এটা চলতে দেওয়া যায় না। কিন্তু এবার কাকে ডাকব? পীর সাহেব, মাওলানা সাহেব, নাকি অন্য কাউকে? আমি ইন্টারনেটে খুঁজতে শুরু করলাম এমন কাউকে যিনি শুধু দোয়া কালামি নন, জিন প্রেতের প্রকৃতি বোঝেন, তাদের সঙ্গে কথা বলতে পারেন। অনেক খোঁজাখুঁজির পর আমি পেলাম একজনের নাম, ডক্টর ইমরান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের প্রফেসর, কিন্তু পাশাপাশি তিনি প্যারানর্মাল অ্যাক্টিভিটির উপর গবেষণা করেন এবং তিনি একজন প্র্যাকটিসিং রুকিয়া থেরাপিস্টও বটে। লোকমুখে শুনলাম তিনি শুধু তাবিজ তুকতাক করেন না, তিনি জিনদের সঙ্গে কথোপকথনের চেষ্টা করেন, সমস্যার মূলে যান। আমি তার সঙ্গে যোগাযোগ করলাম। তিনি প্রথমে অনাগ্রহ দেখালেন, কিন্তু যখন আমি রঙ্গনের পুরো ইতিহাস, আমেরিকা থেকে শুরু করে কিশোরগঞ্জের কুয়ো পর্যন্ত বিস্তারিত বললাম, তিনি গুরুত্ব সহকারে নিলেন। তিনি আমাদের বাসায় আসতে চাইলেন। একটি শুক্রবার তিনি এলেন।
তিনি ছিলেন মধ্যবয়স্ক, চশমা পরা, শান্ত স্বভাবের। তিনি প্রথমে ঘর দেখলেন, বিশেষ করে রঙ্গনের ঘর এবং লিফটের এলাকা। তিনি কিছু ফটো তুললেন, একটি ইএমএফ মিটার, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ডিটেক্টর ব্যবহার করলেন রঙ্গনের বিছানার পাশে এবং আয়নার সামনে। অস্বাভাবিক রিডিং দেখালো। তারপর তিনি রঙ্গনের সঙ্গে কথা বললেন। রঙ্গন প্রথমে লাজুক ছিল, কিন্তু ডক্টর ইমরান তাকে খুব অল্প সময়ে বিশ্বাস অর্জন করালেন। তিনি জিনিসপত্র দিয়ে ছোটোখাটো ম্যাজিক শো করলেন। রঙ্গন হেসে উঠল। যখন রঙ্গন স্বাচ্ছন্দ্য বোধ করল, ডক্টর ইমরান প্রশ্ন করলেন, রঙ্গন, তুমি যে মেয়েটাকে দেখতে পাও সে কি তোমার সঙ্গে কথা বলে? রঙ্গন মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল। তোমাকে কি কখনো কিছু করতে বলে, ভালো না খারাপ? রঙ্গন চুপ করে রইল। তারপর বলল, ও বলে আমি বিশেষ, ও আমাকে রক্ষা করবে, কিন্তু অন্যরা যদি আমাকে কষ্ট দেয় তাহলেও তাদের শাস্তি দেবে। তুমি কি চাও যে সে অন্যদের শাস্তি দিক? রঙ্গন দ্রুত মাথা নাড়ল। না, আমি চাই না, কিন্তু কখনো কখনো আমার মনে হয় ও আমার বন্ধু। আমি একা থাকতে ভালোবাসি না, ও আমার সঙ্গে থাকে। ডক্টর ইমরান আমার দিকে তাকালেন। আমার চোখে বোঝা গেল রঙ্গন একা বোধ করছে। স্কুলে সে অন্য শিশুদের থেকে আলাদা, কারণ সে অন্য জিনিস দেখতে পায়। এই জিনটি তার সঙ্গ দিচ্ছে, তাকে বিশেষ বোধ করাচ্ছে। এটা খুবই বিপজ্জনক। ডক্টর ইমরান বললেন, রঙ্গন, বন্ধুত্ব খুব ভালো জিনিস, কিন্তু সত্যিকারের বন্ধু কখনো তোমাকে ভয় দেখায় না অথবা অন্য মানুষকে কষ্ট দেয় না। সত্যিকারের বন্ধু তোমাকে সাহস দেয়, ভালো কাজ করতে উৎসাহিত করে। যে মেয়েটা তোমার সঙ্গে আছে সে কি তোমাকে ভালো কাজ করতে বলে? রঙ্গন এবার দীর্ঘক্ষণ চিন্তা করল। ও বলে, শুধু আমি যেন ওর কথা শুনি, আর কাউকে না। ডক্টর ইমরান মাথা নেড়ে বললেন, এটা সত্যিকারের বন্ধুত্ব না, এটা নিয়ন্ত্রণ। তারপর তিনি আমাদের বললেন, এখানে দুটি সম্ভাবনা। এক, আমেরিকা থেকে যে জিনিটি রঙ্গনকে অনুসরণ করেছিল সেটি ফিরে এসেছে, কিন্তু এখন তার পদ্ধতি বদলেছে। আগে সে ভয় দেখাতো, এখন সে বন্ধুত্বের লোভ দেখাচ্ছে। দুই, কুয়োর জিনটি সম্পূর্ণ চলে যায়নি, বরং রঙ্গনের সঙ্গে একটি দুর্বল সংযোগ রেখে গিয়েছিল, এবং এখন শহরের পরিবেশে, বিশেষ করে এই উচ্চ ভবনে, সে শক্তি সঞ্চয় করে ফিরে এসেছে। কি করা যেতে পারে? আমি জিজ্ঞাসা করলাম। আমি একটি সেশন করব যেখানে আমি সরাসরি এই সত্তার সঙ্গে কথা বলার চেষ্টা করব, রঙ্গনের মাধ্যমে না। কিন্তু তার জন্য তোমাদের বাসায় রাত জাগতে হবে এবং কিছু ঝুঁকি আছে। আমরা রাজি হলাম। ডক্টর ইমরান পরের শুক্রবার রাতের জন্য সময় নির্ধারণ করলেন। তিনি বললেন তিনি আসবেন রাত 11টায়, সঙ্গে তার কিছু সরঞ্জাম নিয়ে। সেই এক সপ্তাহ আমি ভয়ে কাটালাম। রঙ্গন স্বাভাবিক ছিল, কিন্তু আমি লক্ষ্য করলাম সে এখন বেশি সময় আয়নার সামনে দাঁড়িয়ে থাকে, যেন কারো সঙ্গে নিঃশব্দে কথা বলে। শুক্রবার রাত এলো। ডক্টর ইমরান এলেন একটি ছোট ব্যাগ নিয়ে। ভিতরে ছিল কিছু হার্ব, বিশেষ ধরনের ধূপ, একটি ভয়েস রেকর্ডার এবং কয়েকটি ধাতব বস্তু। তিনি আমাদের লিভিং রুমের মাঝখানে একটি বৃত্ত আঁকলেন লবণ দিয়ে। তার ভিতরে একটি আসন রাখলেন। তিনি বললেন, আমরা যেন বাইরে বসে থাকি, কোনো অবস্থাতেই বৃত্তের ভিতরে যাব না। রাত 12টা বাজল। ডক্টর ইমরান ধূপ জ্বালালেন, কিছু দোয়া পড়তে লাগলেন। ঘরে ধোঁয়ায় ভরে গেল। তিনি ভয়েস রেকর্ডার চালু করলেন। প্রথম 10 মিনিট কিছুই হলো না। হঠাৎ রেকর্ডারে একটি শব্দ শোনা গেল, একটি মৃদু নিঃশ্বাস। ডক্টর ইমরান জোর দিয়ে বললেন, যেই থাক, পরিচয় দাও, তুমি কেন এই শিশুটির সঙ্গে লেগে আছো? রেকর্ডারে আওয়াজ এলো, একটি কর্কশ নারী কণ্ঠ, কিন্তু শব্দগুলো অস্পষ্ট। ডক্টর ইমরান আবার প্রশ্ন করলেন। এবার আওয়াজটা স্পষ্ট হলো, ও আমার জন্মের দিন আমি দেখেছি। আমি থমকে গেলাম। জন্মের দিন? আমেরিকার হাসপাতালের কথা? তুমি কি সেই জিন যে আমেরিকা থেকে অনুসরণ করেছিল? ডক্টর ইমরান প্রশ্ন করলেন। হ্যাঁ এবং না, আওয়াজ এলো। আমি অনেক, আমি এক এবং অনেক। ব্যাখ্যা কর। শিশু বিশেষ, তার দরজা খোলা, আমরা প্রবেশ করতে পারি। আমি প্রথম, কিন্তু অন্যরা আসে। কুয়া শুধু একটি ঘর। ডক্টর ইমরানের মুখ কঠিন হয়ে গেল। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, এটা খুব খারাপ খবর। রঙ্গন শুধু একটি জিনের লক্ষ্য নয়, সে একটি দরজা। তার আধ্যাত্মিক সংবেদনশীলতা এত বেশি যে বিভিন্ন অশরীরী সত্তা তার মাধ্যমে এই জগতে প্রবেশ করার বা তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। আমেরিকার জিনটি প্রথম সুযোগ পেয়েছিল। কুয়ার জিনটি আলাদা ছিল, কিন্তু সে এই সংযোগ ব্যবহার করেছে।
এখন মনে হচ্ছে আমেরিকার জিনটিই ফিরে এসেছে, কিন্তু সে এখন আর একা নয়, সে অন্য সত্তাদেরও আকর্ষণ করছে বা তার নিজেরই বিভিন্ন রূপ আছে। রেকর্ডারে আওয়াজ আবার এলো, এবার আরও স্পষ্ট। আমি ছাড়ব না, ও আমার আলো, ও ছাড়া আমি অন্ধকার। তুমি কি চাও? ডক্টর ইমরান প্রশ্ন করলেন। ওর দেহ শেয়ার কিছু সময়, আমি ভালোবাসি ওকে, ক্ষতি করব না। মানবদেহ শেয়ার করার অনুমতি নেই, ডক্টর ইমরান দৃঢ়ভাবে বললেন। তোমাকে চলে যেতে হবে। হঠাৎ লিভিং রুমের সব আলো নিভে গেল, শুধু ধূপের একটা গ্লো জ্বলছিল। আমি চিৎকার করতে যাচ্ছিলাম, কিন্তু গলা শুকিয়ে গেল। ঘরের তাপমাত্রা হঠাৎ হিমশীতল হয়ে গেল। রেকর্ডারে এবার একটি ভয়ঙ্কর হাসি শোনা গেল। তুমি পারবে না, আমি ওর রক্তে, জন্ম থেকে। এই কথাটা শুনে আমি সম্পূর্ণ ভেঙে পড়লাম। জন্ম থেকে? মানে রঙ্গনের রক্তে এই জিনের সংক্রমণ আছে? এ কি সম্ভব? ডক্টর ইমরান দ্রুত একটি আয়াত পড়তে শুরু করলেন, খুব জোর দিয়ে। ধূপের গ্লোটা জ্বলজ্বল করতে লাগলো। ঘরে একটি তীব্র গন্ধ ছড়ালো, পোড়া চুলের গন্ধ। রেকর্ডারে চিৎকার শোনা গেল, না, থামো। তারপর সব শান্ত, আলো ফিরে এলো, ধোঁয়া কেটে গেল। ডক্টর ইমরান ক্লান্ত হয়ে বসে পড়লেন। রেকর্ডারে আর কোনো আওয়াজ নেই। কি হলো? স্বামী জিজ্ঞাসা করলেন। আমি তাকে তাড়িয়েছি, কিন্তু সাময়িক। ডক্টর ইমরান হাঁপ ছেড়ে বললেন, সে সত্যি বলেছে, সে রঙ্গনের রক্তের সঙ্গে সম্পর্কিত। সম্ভবত জন্মের সময় রঙ্গন যখন প্রথম নিঃশ্বাস নেয়, তখনই কিছু একটা ঘটেছে। এটা শুধু বাহ্যিক আছর নয়, এটা গভীরভাবে জড়িত। এখন কি করব? আমি কাঁদতে কাঁদতে বললাম। একটা চূড়ান্ত পথ আছে, কিন্তু সেটা খুব কঠিন এবং রঙ্গনকে কিছুটা কষ্ট সহ্য করতে হবে। সেটা হলো কাটিং দ্য কর্ড রিচুয়াল, মানে রঙ্গন এবং এই জিনের মধ্যকার যে অদৃশ্য শৃঙ্খল বা সংযোগ, সেটাকে সম্পূর্ণরূপে কেটে ফেলা। কিন্তু সেটা করতে গেলে রঙ্গনকে একটি ট্রান্স লাইক স্টেটে নিয়ে যেতে হবে, যেখানে সে নিজে সেই সংযোগ অনুভব করবে এবং আমরা সেটা ছিন্ন করব। এতে ঝুঁকি আছে, কারণ জিনটি শেষ মুহূর্তে হামলা করতে পারে। আমরা নিঃশব্দে বসে রইলাম। আমাদের সামনে ভয়ঙ্কর এক সিদ্ধান্ত, কিন্তু অপশন আর কি আছে? রঙ্গনের জীবন তো এইভাবে চলতে পারে না। আমরা রাজি হলাম। ডক্টর ইমরান বললেন তিনি প্রস্তুতি নেবেন এবং আগামী পূর্ণিমার রাতে তিনি এই রিচুয়াল করবেন। তার আগে রঙ্গনকে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত করতে হবে। সেই দিনের পর থেকে রঙ্গনকে আমি খুব কাছ থেকে রাখলাম, কিন্তু আমি লক্ষ্য করলাম সে এখন আগের থেকে বেশি চুপচাপ। মাঝে মাঝে সে জানালার দিকে তাকিয়ে বলে, সে খুব কষ্ট পাচ্ছে। আমি ওকে ছেড়ে যেতে বলছি, কিন্তু সে শুনছে না। ও বলে ছাড়লে ও মারা যাবে। এই কথাগুলো আমাকে আরও ভাবিয়ে তুলল। জিনটিও কি কোনো ভুক্তভোগী, নাকি এটা শুধু একটি ফাঁদ? পূর্ণিমার রাত আসতে আর মাত্র 3 দিন বাকি। আমরা মানসিকভাবে প্রস্তুত হচ্ছিলাম, কিন্তু 2 দিন আগে একটি অপ্রত্যাশিত ফোন আসলো। আমাদের বিল্ডিংয়ের একজন প্রতিবেশী, যে 9ম তলায় থাকে, সে বলল তার 4 বছরের মেয়েও এখন বলে যে সে একটি কালো চুলালা আপুর দেখতে পায়, যে তাকে খেলতে ডাকে। আমার রক্ত হিম হয়ে গেল। জিনটা শুধু রঙ্গনের মধ্যে সীমাবদ্ধ নেই, সে এখন অন্য শিশুদের লক্ষ্য করছে। আর আমাদের ফ্ল্যাট, আমাদের এই বিল্ডিং, সেটা হয়তো একটা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ডক্টর ইমরানকে ফোন করে খবর দিলাম। তিনি গম্ভীর স্বরে বললেন, আমাদের সময় কম, জিনটা শক্তি সংগ্রহ করছে। হয়তো সে রঙ্গনকে পছন্দ করছে না, অন্য টার্গেট খুঁজছে। আমাদের কালকেই রিচুয়াল করতে হবে, আগামীকাল। আমরা সম্মত হলাম, কিন্তু আমার হৃদয়ে এক দুঃসহ আশঙ্কা জন্মে নিয়েছিল। এই রিচুয়াল যদি ব্যর্থ হয়, যদি জিনটা আরও শক্তিশালী হয়ে ফিরে আসে, অথবা যদি রঙ্গনেরই কিছু হয়? আগামীকালের রাতই হয়তো আমাদের ভাগ্য নির্ধারণ করবে। হয় আমরা রঙ্গনকে চিরতরে মুক্তি দেব, না হয় তাকে সেই অদৃশ্য শৃঙ্খলের বোঝা বয়ে বেড়াতে হবে সারা জীবন, কিংবা আরও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। রাত গভীর হতে লাগল। আমি রঙ্গনের ঘরে গিয়ে দেখি সে ঘুমিয়েছে, কিন্তু তার কপালে ঘাম আর মুখে এক অদ্ভুত শান্তির ভাব। সে কি স্বপ্ন দেখছে, নাকি কোনো অদৃশ্য সত্তার সঙ্গে সে কথা বলছে? আমি জানালার পর্দা সরিয়ে নিচের শহরের আলোগুলোর দিকে তাকালাম। এই উঁচু ভবন, এই আধুনিক জীবন, কিন্তু আমাদের সঙ্গে লেগে আছে আদিম এক আতঙ্ক, যার শিকড় প্রথিত আমার সন্তানের জন্মের প্রথম মুহূর্তে। আগামীকাল রাত, চূড়ান্ত লড়াই।
পূর্ণিমার রাত না হলেও ডক্টর ইমরান জরুরি ভিত্তিতে রিচুয়ালের সিদ্ধান্ত নিয়েছিলেন, কারণ প্রতিবেশীর শিশুটির কথা শুনে তিনি নিশ্চিত হয়েছিলেন জিনটি ছড়িয়ে পড়ছে এবং সময় দ্রুত ফুরোচ্ছে। পরের দিন সন্ধে ডক্টর ইমরান এলেন তার ব্যাগে আরও কিছু জিনিস নিয়ে, বিশেষ ধরনের মোমবাতি, কালো, সাদা ও লাল, কিছু শুকনো গাছের শিকড়, একটি ছোট ব্রোঞ্জের ঘণ্টা এবং সবচেয়ে ভয়ঙ্কর একটি শামুকের খোলস থেকে তৈরি ছুরির মতো ধারালো একটি বস্তু, যাকে তিনি বললেন অ্যাথামে। তিনি আমাদের লিভিং রুম পরিষ্কার করতে বললেন, সব আসন সরাতে বললেন। মাঝখানে তিনি লবণ দিয়ে দুটি বৃত্ত আঁকলেন, একটি বড়, একটি ছোট। ছোট বৃত্তের ভিতরে রঙ্গনের জন্য একটি মাদুর পাতা হলো, বড় বৃত্তের বাইরে আমাদের থাকার জায়গা। শর্তগুলো খুব কঠিন, ডক্টর ইমরান সতর্ক করে দিলেন। রিচুয়াল চলাকালীন আপনারা কোনো অবস্থাতেই এই বৃত্ত ভাঙবেন না, চিৎকার করবেন না কিংবা আমার সঙ্গে কথা বলবেন না। আপনি আপনার স্বামী এই কোণে বসবেন এবং এই কালো কাপড় দিয়ে আপনার চোখ বাঁধবেন, কারণ কিছু দৃশ্য আপনারা দেখতে পারবেন না, দেখলে মানসিকভাবে ভেঙে পড়বেন। আমি ভয়ে কাঁপছিলাম, কিন্তু সম্মত হলাম। রঙ্গনকেও প্রস্তুত করা হলো, তাকে সাদা পোশাক পরানো হলো। ডক্টর ইমরান তাকে বুঝিয়ে বললেন, রঙ্গন, আজ রাতে তোমাকে একটু কষ্ট সহ্য করতে হবে। আমরা তোমাকে যে দুষ্ট দিদি থেকে মুক্ত করতে চাই, তুমি সাহসী হও। রঙ্গন তাকিয়েছিল, তার চোখে 8 বছরের শিশুর চেয়ে বেশি বয়সের দৃষ্টি। সে মাথা নেড়ে বলল, ও আমাকে কষ্ট দেয় না, কিন্তু ও আমাকে দুর্বল করে ফেলছে। আমি আমার বন্ধুদের সঙ্গে খেলতে পারি না, আমি চাই মুক্তি। রাত 8টা বাজল। ডক্টর ইমরান কাজ শুরু করলেন। প্রথমে তিনি ঘরের সব আলো নিভিয়ে দিলেন, শুধু সেই 3টি মোমবাতি জ্বালালেন। সাদাটি রঙ্গনের সামনে, কালোটি বৃত্তের বাইরের দক্ষিণ কোণে, লালটি উত্তরে। একটি ভারী সুগন্ধি ধূপ জ্বালানো হলো। ডক্টর ইমরান তার ব্রোঞ্জের ঘণ্টাটি বাজাতে শুরু করলেন, একটি ধীর অনিয়মিত ছন্দে। তারপর তিনি একটি ভাষায় দোয়া পড়তে লাগলেন যা আমি চিনতাম না, আরবি, কিন্তু শুধু আরবি নয়, কিছু প্রাচীন আরামাইক বা সিরিয়াক ভাষার মতো শোনালো। রঙ্গন চোখ বন্ধ করে মাদুরে বসে রইল। প্রথম 15 মিনিট কিছুই হলো না, শুধু ঘণ্টার শব্দ আর দুয়ার সুর। হঠাৎ রঙ্গনের শরীরে একটা কম্পন শুরু হলো, তার মুখ অদ্ভুতভাবে কুঁচকে গেল। ডক্টর ইমরানের কণ্ঠস্বর জোরালো হলো, যেই হও, আবির্ভূত হও, আমরা কথা বলবো। রঙ্গনের চোখ খুলে গেল, কিন্তু চোখের তারা উপরে উঠে গেল, শুধু সাদা অংশ দেখা যাচ্ছিল। তার মুখ দিয়ে একটি কর্কশ নারী কণ্ঠ বেরিয়ে এলো, ঠিক সেই পরিচিত কণ্ঠ, তুমি আবার এসেছ, এবার ছেড়ে দাও। তুমি কে? ডক্টর ইমরান জিজ্ঞাসা করলেন। তার হাতে এখন সেই শামুকের খোলসের ছুরিটি। আমি যে প্রথম দেখেছিলাম, জন্মের রাতে, হাসপাতালের পাশের কবর থেকে। আমি সেখানে আটকে ছিলাম। শিশুটির প্রথম কান্না আমাকে মুক্ত করল, আমি অনুসরণ করলাম। তুমি কবরের আত্মা? না, আমি জিন, কিন্তু আমি সেখানে বন্দী ছিলাম একটি তাবিজে। শিশুর প্রাণ শক্তি সেই তাবিজ ভেঙে দিল। আমি কৃতজ্ঞ। আমি ওকে রক্ষা করতে চেয়েছিলাম, কিন্তু আমার নিজের ক্ষুধা আছে, আমার অন্ধকার দরকার। শিশুটির আলো আমাকে পুষ্টি দেয়। তুমি তাকে দুর্বল করছো, রোগা করছো, এটা রক্ষা না, এক্সপ্লয়টেশন। জিনের কণ্ঠে রাগ ফুটে উঠল, তুমি বুঝবে না, আমার ছাড়া অন্যরা আসবে, খারাপরা। আমি ভালো, আমি শুধু খানিকটা আলো চাই। মানব শিশুর আলো তোমার জন্য নয়, তুমি চলে যাবে। না! রঙ্গনের শরীরটা হঠাৎ শক্ত হয়ে উঠল, মাথা পিছনের দিকে ঝুঁকে গেল। ও আমার, আমি জন্ম দিয়েছি। এই কথা শুনে আমার নিঃশ্বাস আটকে গেল। জন্ম দিয়েছে? কি বলছে এটি? ডক্টর ইমরানও একটু থমকে গেলেন। ব্যাখ্যা করো। ওর মা রক্ত হেরেছিল, সেই রক্ত মাটিতে মিশেছিল, কবরের কাছে। আমি সেই রক্ত শুষে নিয়েছি, তারপর শিশুটা বেরুলো। আমি অংশ নিলাম। আমি ওর দ্বিতীয় মা। আমার মাথা ঘুরে উঠল। জন্মের সময় আমি রক্তপাত হয়েছিল, সেটা সত্যি, নার্সেরা দ্রুত পরিষ্কার করেছিল। কিন্তু যদি সত্যি সেই রক্ত কোনোভাবেই জিনের সংস্পর্শে এসে থাকে, তাহলে? ডক্টর দৃঢ় কণ্ঠে বললেন, তুমি মা নও, তুমি একটি পরজীবী। আজ এই সংযোগ ছিন্ন হবে। তিনি সেই অ্যাথামেটা উঠিয়ে নিলেন এবং রঙ্গনের চারপাশে বাতাসে কাটার মতো আঁচড় দিতে শুরু করলেন, যেন কোনো অদৃশ্য রশি কাটছেন। তিনি জোর দিয়ে বলতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম।
এই শিশুর সঙ্গে তোমার যে বন্ধন তা যেখান থেকে উৎপন্ন, আল্লাহর নামে আমি তা ছিন্ন করছি। রক্তের বন্ধন মিথ্যা, আত্মার বন্ধনই সত্য। রঙ্গনের মুখ দিয়ে চিৎকার বেরিয়ে এলো, জিনের চিৎকার। সে লুটোপুটি ছেতে শুরু করল। ঘরের মোমবাতিগুলো টিমটিম করতে লাগল। ঠান্ডা হাওয়া বইতে শুরু করল, কিন্তু লবণের বৃত্তের ভিতরেই সীমাবদ্ধ থাকল। ছেড়ে দাও, ছেড়ে দাও, জিন চিৎকার করল। ডক্টর ইমরান কাটতে থাকলেন। তিনি ঘামতে শুরু করেছিলেন, কিন্তু থামলেন না। তিনি রঙ্গনের মাথার উপর, হৃদয়ের উপর এবং নাভির উপর তার হাত রাখলেন এবং উচ্চস্বরে বললেন, যাও, এই দেহ তোমার নয়, এই জীবন তোমার নয়। তুমি যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাও। আল্লাহর নামে আজ্ঞা দিচ্ছি। একটা তীব্র আলোর ঝলকানি, লাল মোমবাতিটা হঠাৎ উজ্জ্বল হয়ে জ্বলে উঠল, তারপর নিভে গেল। একটা প্রচণ্ড শব্দ, যেন কাঁচ ভাঙার শব্দ, কিন্তু কিছুই ভাঙল না। রঙ্গনের শরীর ঝাঁকুনি দিয়ে শান্ত হয়ে গেল। সে মাদুরের উপর লুটিয়ে পড়ল, অচেতন। ডক্টর ইমরান দ্রুত তার কপালে হাত রাখলেন, নাড়ি পরীক্ষা করলেন। তিনি হাফ ছেড়ে বললেন, ও ঠিক আছে, শুধু দুর্বল। আমরা চোখের কাপড় খুললাম, সবাই নিস্তব্ধ। মোমবাতির আলোয় দেখা যাচ্ছিল লবণের বৃত্তের ভিতরে কিছু কালো পাউডারের মতো জমেছে, যেন পোড়া কাঠের ছাই। সে চলে গেছে? আমি জিজ্ঞাসা করলাম। আমার কণ্ঠস্বর কাঁপছিল। চন্দ্রন ছিন্ন হয়েছে, ডক্টর ইমরান বললেন, ক্লান্তিতে নুব্জ। কিন্তু জিনটি সম্পূর্ণ চলে যায়নি। সে দুর্বল হয়ে পড়েছে এবং রঙ্গনের খুব কাছাকাছি আসতে পারবে না, অন্তত কয়েক বছরের জন্য না। কিন্তু সে যে বলল সে জন্ম দিয়েছে, এটা খুব বিপজ্জনক দাবি। এর মানে সে নিজেকে রঙ্গনের অংশ মনে করে। এ ধরনের জিন খুবই অবিচলিত হয়। এর মানে সে আবার ফিরে আসতে পারে? হ্যাঁ, বিশেষ করে যদি রঙ্গন কখনো মানসিকভাবে খুব দুর্বল হয়, খুব ভয় পায়, অথবা যদি সে ইচ্ছাকৃতভাবে তাকে ডাকে। আমাদের মনে হলো যুদ্ধের এক পর্যায়ে শেষ হলো, কিন্তু যুদ্ধটা এখনও পুরোপুরি জিততে পারেনি। রঙ্গনকে বিছানায় শোয়ানো হলো। সে গভীর ঘুমে আছে। ডক্টর ইমরান বললেন, পরের কয়েকদিন সে খুব ক্লান্তি বোধ করবে, জ্বর আসতে পারে, কিন্তু সেটা স্বাভাবিক প্রতিক্রিয়া। তিনি চলে যাওয়ার আগে একটি সিলভারের পেন্ডেন্ট দিলেন, যাতে কালো পাথর খচিত। এটা ব্ল্যাক টুরম্যালিন। এটা নেগেটিভ এনার্জি দূরে রাখে। রঙ্গন যেন সবসময় এটি পড়ে থাকে। আর একটা জিনিস, তিনি আমার দিকে তাকিয়ে বললেন, আপনারও কিছু করতে হবে। আপনাকে রঙ্গনের সঙ্গে তার বিশেষ ক্ষমতা নিয়ে কথা বলতে হবে। তাকে বোঝাতে হবে যেন সে কখনোই এই দরজা খুলে না দেয়, মানে যেন ইচ্ছা করে অশরীরী জগতের দিকে মনোযোগ না দেয়। তাকে দৃঢ়, আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে হবে। ভয় তার সবচেয়ে বড় শত্রু। আমরা তার কথা মেনে চলার চেষ্টা করলাম। পরের কয়েক মাস তুলনামূলক শান্তি ছিল। রঙ্গন আস্তে আস্তে স্বাভাবিক হয়ে উঠল। স্কুলে তার বন্ধুও হলো। কালো চুলওয়ালা দিদির কথা সে আর বলতো না। প্রতিবেশীর শিশুটিও স্বাভাবিক হয়ে গেল। আমরা ভাবলাম হয়তো এবার সব ঠিক হয়ে গেল, কিন্তু জিনিসগুলো কখনো এত সহজ হয় না। রঙ্গনের বয়স যখন 12, তখন আবারও এক ঝলক অশুভ ছায়া আমাদের জীবন স্পর্শ করল। এবার সরাসরি নয়, পরোক্ষভাবে। রঙ্গন তখন 7ম শ্রেণীতে। তার একজন ভালো বন্ধু ছিল, নাম আরাফাত। তারা একসাথে প্রজেক্ট করত, খেলত। একদিন আরাফাত খুব রহস্যময় অসুস্থ হয়ে পড়ল। ডাক্তাররা কিছু নির্ণয় করতে পারল না। সে দুর্বল হয়ে শুয়ে থাকত। বলতো সে স্বপ্নে একটি কালো চুলওয়ালা মহিলাকে দেখে, যে তাকে বলে, তোমার বন্ধুকে দূরে সরাও, সে আমার। আরাফাতের মা একদিন আমাকে ডেকে সব জানালো। আমার হৃদয় শুকিয়ে গেল। জিনটি এখনও আছে, শুধু সরাসরি রঙ্গনকে আক্রমণ করতে পারছে না, তাই তার আশেপাশের মানুষগুলোকে লক্ষ্য করছে। আমি আবার ডক্টর ইমরানকে ফোন করলাম। তিনি শুনে বললেন, এটা জিনের সাধারণ কৌশল। যখন সরাসরি টার্গেটে প্রবেশ করা যায় না, তখন তার প্রিয়জনের মাধ্যমে চাপ তৈরি করে। আপনাদের আরেকটা স্টেপ নিতে হবে, রক্ষণাত্মক বৃত্ত তৈরি করা। শুধু রঙ্গন নয়, পুরো পরিবারকে প্রোটেকশনের মধ্যে আনতে হবে। ডক্টর ইমরান আবার এলেন। তিনি আমাদের বাসার প্রতিটি কোণে, প্রতিটি দরজার চৌকাঠের উপর বিশেষ মিশ্রণের জল ছিটিয়ে দিলেন। রঙ্গন ও আরাফাতের বন্ধুত্ব রক্ষার জন্য তিনি একটি ছোট তাবিজ দিলেন আরাফাতকে পড়ানোর জন্য। আরাফাত দ্রুত সুস্থ হয়ে উঠল। কিন্তু এই ঘটনা আমাদের বুঝিয়ে দিল, শত্রুটা এখনও সক্রিয়, শুধু অপেক্ষা করছে সুযোগের।
রঙ্গনের বয়স যত বাড়তে লাগল ততই সে তার অতিপ্রাকৃত সংবেদনশীলতা সম্পর্কে সচেতন হতে লাগল। সে নিজেই পড়াশোনা শুরু করল এই বিষয়ে। সে জানতে চাইত জিন কি, আত্মা কি, কিভাবে নিজেকে রক্ষা করা যায়। আমি তাকে উৎসাহ দিলাম, কারণ ডক্টর ইমরান বলেছিলেন জ্ঞানই ভয়ের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র। রঙ্গন 14 বছর বয়সে একটি ডায়েরি লিখতে শুরু করলো, যেখানে সে তার অনুভূতি, কখনো কখনো তার দেখা স্বপ্ন বা অদ্ভুত দৃশ্যগুলো লিখে রাখত। একদিন সে আমাকে তার ডায়েরি দেখালো। একটি পাতায় সে লিখেছিল, আজ রাতে আবার স্বপ্নে দেখলাম কালো চুলওয়ালা দিদি দূরে দাঁড়িয়ে আছে, কিন্তু এবার সে কাঁদছে। সে বলে, আমি ভুল করেছি, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু ভালোবাসাটা ভুলভাবে দেখিয়েছি। এখন আমি আটকে গেছি, তুমি ছাড়া আমার মুক্তি নেই। আমি জিজ্ঞাসা করলাম, কিভাবে মুক্তি পাবে? সে বলল, তোমার ক্ষমা চাই এবং তোমার একটি কাজ করতে হবে। আমার আসল নাম খুঁজে বের করে সেটা উচ্চারণ করে আমাকে মুক্ত করতে হবে, কারণ কেউ আমাকে জাদু করে বন্দি করেছিল, আমার নাম চুরি করেছিল। আমি শুধু একটি ছায়া। আমি ঘুম থেকে উঠে মনে হলো কথাগুলো সত্যি, কিন্তু আমি কি বিশ্বাস করব নাকি এটা আরেকটি ফাঁদ? এই ডায়েরির লেখা পড়ে আমি গভীর চিন্তায় পড়ে গেলাম। এটা কি সম্ভব? এই জিনটি সত্যিই একটি বন্দি আত্মা যে মুক্তি চায়, নাকি রঙ্গনকে আবার ফাঁদে ফেলার জন্য এক ধূর্ত চাল? আমি ডক্টর ইমরানকে ডায়েরির লেখা ফ্যাক্স করলাম। ওই সময় ইমেল ততটা সাধারণ ছিল না। তিনি কয়েকদিন পর ফোন করলেন, তার কণ্ঠস্বর উত্তেজিত। এটা একটা নতুন টুইস্ট। যদি সত্যিই তার নাম চুরি হয়ে থাকে এবং সে বন্দি থাকে, তাহলে সে আসলেই একটি ভুক্তভোগী। কিন্তু এটা খুবই বিপজ্জনক পথ। নাম খুঁজে বের করার চেষ্টা করতে গিয়ে রঙ্গন আবার তার সঙ্গে গভীর সংযোগ তৈরি করতে পারে। আমার পরামর্শ হলো, এখনই না। রঙ্গন যখন বড় হবে, যখন তার আত্মবিশ্বাস ও জ্ঞান বেশি হবে, তখন সে নিজে সিদ্ধান্ত নিতে পারে। আমরা রঙ্গনকে বোঝালাম, এখন নয়। সে মেনে নিল। সময় কেটে গেল। রঙ্গন মাধ্যমিক পাশ করল, কলেজে ভর্তি হলো। সে ধীরে ধীরে একটি স্বাভাবিক জীবন গড়ে তুলল, যদিও তার ভিতরে সেই দরজাটি সবসময়ই অল্প খোলা ছিল। সে মাঝে মাঝে অস্বস্তিকর অনুভূতি রিপোর্ট করত, কিন্তু আর কখনো স্পর্শকাতর পর্যায়ে যায়নি। কলেজের 2য় বর্ষে রঙ্গন ফোকলোর ক্লাস নিচ্ছিল। সেই ক্লাসে একদিন অলৌকিকতা ও লোককাহিনী নিয়ে আলোচনা হচ্ছিল। প্রফেসর একটি গল্প বললেন, প্রাচীন একটি জিন বন্দি করার রীতির কথা, যেখানে জিনের সত্যি নাম জেনে তাকে নিয়ন্ত্রণ করা যেত। সেই দিন রাতে রঙ্গন আবার স্বপ্ন দেখল। এবার স্বপ্নটি ছিল স্পষ্ট। সে একটি পুরনো কবরস্থানে দাঁড়িয়ে, যেটা দেখতে আমেরিকার সেই হাসপাতালের পাশের কবরস্থানের মতো। সেই কালো চুলওয়ালা মহিলার সামনে দাঁড়িয়ে, কিন্তু এবার তার মুখ অস্পষ্ট নয়, বরং একটি শান্ত, দুঃখিত মুখ। সে বলল, আমার নাম লিলিত নয়, যে নামে আমাকে ডাকা হয়। আমার আসল নাম আমিনা। একজন জাদুকর আমাকে বন্দি করেছিল, আমার নাম চুরি করেছিল এবং আমাকে এই অবস্থায় বেঁধে রেখেছিল। তোমার জন্মের রাতের সেই রক্তের সংস্পর্শে আমি কিছুটা স্বাধীনতা পেয়েছিলাম, কিন্তু তার বদলে আমি তোমার ওপর নির্ভরশীল হয়ে পড়েছি, যা ভুল ছিল। আমাকে মুক্তি দাও। আমার নাম উচ্চারণ করো, আমিনা, এবং বলো তুমি মুক্ত। রঙ্গন ঘুম থেকে জেগে উঠল। তার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল। এবার সে নিশ্চিত ছিল, এটা ফাঁদ নয়, এটা এক গভীর বেদনাদায়ক সত্য। সে আমাকে সব বলল। আমি শুনে স্তব্ধ হয়ে গেলাম। এত বছর পর এখন কি করব? রঙ্গন বলল, মা, আমি বড় হয়েছি, আমি বুঝতে পারি ঝুঁকি, কিন্তু সে যদি সত্যিই একটি বন্দি, কষ্ট পাওয়া সত্তা হয়, তাহলে কি আমাদের সাহায্য করা উচিত না? সে আমাকে ক্ষতি করেছে, কিন্তু সে নিজেও ক্ষতিগ্রস্ত। ডক্টর ইমরান, যিনি এখনও আমাদের যোগাযোগে ছিলেন, তাকে আমরা ফোন করলাম। তিনি অনেকক্ষণ চুপ থেকে বললেন, এটা একটা নতুন টুইস্ট। যদি সত্যিই তার নাম চুরি হয়ে থাকে এবং সে বন্দি থাকে, তাহলে সে আসলেই একটি ভুক্তভোগী। কিন্তু এটা খুবই বিপজ্জনক পথ। নাম খুঁজে বের করার চেষ্টা করতে গিয়ে রঙ্গন আবার তার সঙ্গে গভীর সংযোগ তৈরি করতে পারে। আমার পরামর্শ হলো, এখনই না। রঙ্গন যখন বড় হবে, যখন তার আত্মবিশ্বাস ও জ্ঞান বেশি হবে, তখন সে নিজে সিদ্ধান্ত নিতে পারে। রঙ্গন প্রস্তুত হলো। ডক্টর ইমরান গাইড করলেন। আমরা আবার একটি ছোট রিচুয়ালের আয়োজন করলাম, তবে এবার রঙ্গন প্রধান। একটি শুক্রবার রাত আমাদের বাসার ছাদে। রঙ্গন দাঁড়ালো। সে ডক্টর ইমরানের দেওয়া একটি বিশেষ দোয়া পড়ল, তারপর গভীর শ্বাস নিয়ে স্পষ্ট কণ্ঠে বলল, আমিনা, আমি তোমাকে চিনি, আমি তোমাকে ক্ষমা করি এবং তুমি মুক্ত। কিছুক্ষণ নিস্তব্ধতা। তারপর হঠাৎ একটা হালকা উষ্ণ বাতাস বইল, যেন একটি দীর্ঘশ্বাস। আকাশে মেঘের আড়াল থেকে চাঁদ বেরিয়ে এলো। পুরো ছাদ রূপালী আলোয় ভরে গেল। রঙ্গনের মুখে এক অদ্ভুত শান্তি দেখা দিল। সে বলল, চলে গেছে, সত্যি চলে গেছে।
এবং সে কৃতজ্ঞতা জানালো। সেদিনের পর থেকে রঙ্গনের জীবনে সেই অশুভ ছায়া আর কখনো ফিরে আসেনি। সে সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপন করতে শুরু করলো। এমনকি তার অতিপ্রাকৃত সংবেদনশীলতাও যেন কমে গেল, বা সে সেটাকে নিয়ন্ত্রণ করতে শিখল। আমরা ভেবেছিলাম গল্প এখানেই শেষ। রঙ্গন স্নাতক শেষ করল, ভালো চাকরি পেল, বিয়ে করল। সে এখন একটি সুখী পরিবার গড়ে তুলেছে। আমরা নিশ্চিত হয়েছিলাম ভুতুড়ে পাতিত শেষ। কিন্তু গত মাসে রঙ্গনের একটি মেয়ে হয়েছে। শিশুটির জন্মের সময় আমি হাসপাতালে ছিলাম। যখন নাতনিটি প্রথম কান্না করল, হঠাৎ রুমের একটি কোণে আমি একটা ঝলক দেখতে পেলাম। একটি মৃদু উষ্ণ আলোর ঝলকানি, যেন কেউ স্মিত হাসল এবং চলে গেল। রঙ্গনও দেখেছিল। সে আমার দিকে তাকিয়ে হাসল। আমরা কিছু বলিনি, কিন্তু আমরা দুজনেই জানতাম কোনো এক অদৃশ্য সত্তা, যে এখন মুক্ত, সে এসেছিল শিশুটিকে আশীর্বাদ করতে এবং চিরতরে বিদায় নিতে। এত বছর পর আমরা শেষ পর্যন্ত শান্তি পেয়েছি। কিন্তু এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে অদৃশ্য জগতের সঙ্গে আমাদের জগতের একটা সূক্ষ্ম সংযোগ আছে। কিছু সংযোগ ভয়ঙ্কর, কিছু করুণ, আর কিছু মুক্তিদায়ক। তাই আমার গল্পটা এখানেই শেষ। ধন্যবাদ সবুজ আর আফটার মিডনাইট স্টোরিজকে আমার এই দীর্ঘ গল্পটি বলার সুযোগ দেওয়ার জন্য। আশা করি শ্রোতাদের ভালো লেগেছে। এই ঘটনা শতভাগ সত্য। আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা, ভয় কখনোই সমাধান না, বরং বোঝাপড়া, সাহস আর ক্ষমাই পারে অন্ধকারের বেড়াজাল থেকে মুক্তি দিতে। ওয়েলকাম ব্যাক। রঙ্গনের গল্পটি ছিল দীর্ঘ, গভীর এবং অনেক শিক্ষণীয়। আশা করি আপনারা উপভোগ করেছেন। এবার চলুন শুনি আজকের দ্বিতীয় ঘটনাটি। এটি পাঠিয়েছেন সায়ক চক্রবর্তী। এটি একটি হোস্টেলের কুয়ো নিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। হাই সবুজ, আমি সায়ক। আমার পাঠানো প্রথম ঘটনাটি আপনি শুনিয়েছেন। আজ আমি আরেকটি ঘটনা বলবো, যেটি আমার এক বন্ধুর বোনের মুখে শুনেছি। তার নাম রিয়া, নাম পরিবর্তিত। এই ঘটনাটি একটি হোস্টেল এবং একটি পুরনো কুয়ো নিয়ে। ঘটনাটি শুনেছিলাম আমার এক বন্ধুর মুখে, আর সে নিজে শুনেছিল তার মামাতো বোন রিয়ার কাছ থেকে। রিয়া তখন সদ্য নার্সিং কলেজে ভর্তি হয়েছে। একেবারে নতুন শহরে এসে হোস্টেলে থাকা শুরু। হোস্টেলটা ছিল শহরের প্রান্তে, আধা জঙ্গল ঘেরা এলাকা, আর পিছনেই ছিল একটা পুরনো পাথরের কুয়োটা। অনেক আগেই বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু কুয়োটা নিয়ে কেউ কখনো কিছু বলে না, যেন সবাই চুপচাপ এড়িয়ে চলে যায়। রিয়া ঘর পায় দ্বিতীয় তলার কোণার ঘর, নম্বর 205। জানলা খুললেই কুয়োটা দেখা যায়। ঘরটা একটু স্যাঁতসেঁতে, দেয়ালে সাদা সাদা লবণের দাগ, আর রাত হলে একটা ভারী গন্ধ জমে থাকে, ভিজে কাপড়, কাঁচা মাটি আর স্যাঁতসেঁতে ছাদের মতো। প্রথমে এসব অস্বস্তিকর গন্ধ আর পরিবেশ পাত্তা দেয়নি রিয়া। নতুন জায়গা, নতুন পরিবেশ, সবই অচেনা, অস্বস্তি হতেই পারে, তাই ভেবেছিল। এই ঘরেই তার সঙ্গে থাকত শ্রেয়া, একজন শান্ত স্বভাবের সদ্য প্রথম বর্ষে ভর্তি হওয়া একটা মেয়ে। শ্রেয়ার সঙ্গে প্রথম দিকে রিয়ার তেমন ঘনিষ্ঠতা গড়ে ওঠেনি। দুজনেই সদ্য ভর্তি, তাই কথাবার্তাও খুব একটা হয়নি। শ্রেয়া ছিল ভীষণ শান্ত, নিজেকে নিয়ে থাকা, একরকম গম্ভীর স্বভাবের মেয়ে। সবচেয়ে অবাক করত তার ঘুম। বিছানায় পড়ার সঙ্গে সঙ্গেই গভীর ঘুমে তলিয়ে যেত, আর রাতে ঘরে কিছু ঘটুক না কেন সে কখনো জাগত না। সেই নিস্তব্ধ অচঞ্চল ঘুম যেন মাঝে মাঝে রিয়ার জন্য আরও অস্বস্তির কারণ হয়ে উঠত। যখন সে নিজে অন্ধকারের মধ্যে চোখ মেলে তাকিয়ে থাকত, আর পাশে কেউ কিছুই টের পাচ্ছে না। তৃতীয় রাত থেকেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। প্রতিদিন ঠিক একই সময় মাঝরাতে রিয়ার ঘুম ভেঙে যেত। কুয়োর দিক থেকে অদ্ভুত একটা শব্দ আসত। সে উঠে দেখতে যেত কিসের শব্দ। জানলার দিকে তাকিয়ে দেখত সেখানে একটা ছায়া দাঁড়িয়ে, মাথা নিচু, তার দৃষ্টি যেন কুয়োর দিকে। সে স্থির হয়ে তাকিয়ে থাকত। নিজের শ্বাসের শব্দ ছাড়া কিছুই শোনা যেত না। ঘরের ভিতরটা তখন কেমন ঠান্ডা হয়ে যেত, যেন বাতাস জমে গিয়ে এক অদৃশ্য জড়তা ছড়িয়ে দিচ্ছে। সেই নিস্তব্ধতা, সেই চাপা শীতলতা রিয়ার মনকে গ্রাস করত। আর ছায়াটা কুয়োর দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকত, না নড়ে না চড়ে। রিয়া ওসব দেখতে পেলেও কাউকে কিছু বলার সাহস পেত না। শ্রেয়াকে বললে ও হয়তো মজা করবে, বলবে নতুন এসে ভয় পাচ্ছিস, হেসে উড়িয়ে দেবে। শ্রেয়ার স্বভাবই ছিল এমন, অতি বাস্তববাদী আর ঘুমকাটরে। আর বাকিদের বললে পুরো হোস্টেলে হাসির পাত্র হয়ে যেতে হবে। সবাই ভাববে নতুন এসে ভূতের গল্প বানাচ্ছে, তাই চুপ করে থাকত।
তবে এক রাতে অনেকক্ষণ চোখ মেলে শুয়ে থাকার পর সাহস করে রিয়া জানলার কাচের দিকে তাকালো। বাইরের অন্ধকারে তেমন কিছু দেখা যাচ্ছিল না, কিন্তু ওর মনের ভিতরটা কেমন যেন ঘুরছিল। হঠাৎ চোখে পড়ল জানলার কাছে শিশির জমে আছে, আর সেই শিশিরের ওপর স্পষ্ট আঁকা 5টা আঙুলের দাগ, লম্বা, বিকৃত, একটু বাঁকানো, যেন কাচের ওপর দিয়ে কেউ আঁচড় কেটেছে, ভেতরে ঢোকার চেষ্টা করেছে। রিয়া সেকেন্ডখানে কিছু বুঝে উঠতে পারল না। তারপর যেন হঠাৎ শরীরের সব রক্ত মাথায় উঠে গেল। মনে হচ্ছিল কেউ ওর ঘরের ভিতর তাকিয়েছিল, জানালার ওপর থেকে, একেবারে চুপচাপ। দাঁড়িয়ে ঠান্ডা ঘাম ঝরছিল তার কপাল বেয়ে। পরের রাত থেকে রিয়া ফোনের রেকর্ডার অন করে ঘুমোতে শুরু করে। প্রথম 2 রাত কিছুই ধরা পড়েনি, কিন্তু তৃতীয় রাতে অডিও শুনে তার শরীর বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। একটা গলা ফিসফিস করে বলছে, এই ঘরটা আমার, তুই চলে যা। তারপর একটা অদ্ভুত খসখসে হাসির শব্দ, আর তারপর জল পড়ার মতো একটানা আওয়াজ। হোস্টেলের এক সিনিয়র, নাম ছিল স্নেহা, একদিন দুপুরে ক্যান্টিনে বসে রিয়ার দিকে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল। তারপর খাওয়া শেষে পাশে এসে ধীর গলায় বলল, তুই 205-এ থাকিস না? রিয়া একটু অবাক হয়। হ্যাঁ, কেন? স্নেহা যেন কিছু একটা ভাবছিল, তারপর একটু থেমে বলল, শোন, আমি ভয় দেখাতে চাই না, কিন্তু ওই ঘরটা নিয়ে কিছু পুরনো কথা আছে। আমি জানি, কারণ ওই ঘরেই রেনু থাকত 1 বছর আগে। রেনু খুব চুপচাপ ছিল, বুঝলি? শরীরটাও দুর্বল ছিল, কিন্তু শেষ দিকে ওর চোখ দুটো বদলে গেছিল, যেন সারাক্ষণ কোথাও তাকিয়ে থাকে। রেনু বলে মেয়েটি বলতো যে কুয়া আমায় ডাকছে। রিয়া শিউরে উঠেছিল। স্নেহা নরম গলায় বলল, একদিন সকালে যখন সবাই ঘুমোচ্ছিল, তখন হোস্টেলের নিচে হইচই পড়ে যায়। কুয়ার ভিতর থেকে রেনুর দেহ উদ্ধার হয়। চোখ খোলা ছিল, আর মুখে একরকম আতঙ্ক ছিল, যা আমি কোনোদিনও ভুলতে পারিনি। এরপর থেকে রিয়ার আর ঘুম হতো না ঠিকঠাক। প্রতিদিন রাত বাড়লেই ঘরের বাতাস আরও ভারী হয়ে উঠত। দরজার নিচ থেকে কুয়াশার মতো ঠান্ডা ধোঁয়া ঢুকত। এক রাতে এসে শুনল দেয়ালের দিক থেকে আসছে একটা চাপা আওয়াজ, আমার মাথাটা বাইরে রয়েছে, আমাকে নিচে নামতে দে। রুমের শ্রেয়া একদিন ভয় কেঁপে উঠে বলল, রিয়া, রাতে তুই কার সঙ্গে কথা বলিস? রিয়া চমকে উঠল, আমি তো কারো সঙ্গে কথা বলি না। শ্রেয়া বলে, তাহলে আমি প্রতিদিন রাতভর তোর গলার সঙ্গে আরেকটা গলা শুনি, ফিসফিস করা, একেবারে ঠান্ডা, যেন মেঝে ঘেঁষে শোনা যায়। এমন গলা যেটা যেন খুব কাছ থেকে বলছে, কিন্তু কখনো স্পষ্ট শোনা যায় না, জানিস? ওরা রুম চেঞ্জ করার আবেদন করে। অথরিটি রাজি হয়, কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়ার আগের রাতেই ঘটে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। সেদিন রাতে রিয়া দ্রুত ঘুমিয়ে পড়েছিল, কিন্তু শ্রেয়া তখনও জেগেছিল। মোবাইলে হেডফোনে কিছু শুনছিল। নিঃশব্দে রাত প্রায় 3টে। যখন বাইরে সব নিঃশব্দ, তখন আচমকা একটা শব্দে ওর মনোযোগ ভাঙে। দেখে জানলার পর্দা নড়ছে, কিন্তু কোনো হাওয়া নেই, যেন কেউ পর্দা সরিয়ে ভিতরে ওর দিকে তাকাচ্ছে। তারপর দরজার ল্যাচটা ঢেলে ঝেড়ে নিজে থেকেই খুলে যায়। ঘরের মধ্যে ঢুকে একটা ছায়ামূর্তি, মাথা নিচু, চুল ভেজা, তার পা দুটো উল্টো দিকে ঘোরানো। ধীরে ধীরে পা বাড়িয়ে সে এগিয়ে আসে রিয়ার বিছানার দিকে। শ্রেয়া চিৎকার করতে যায়, দেখে গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। শরীর জমে গেছে, সে শুধু আতঙ্কে কাঁপতে কাঁপতে তাকিয়ে আছে। ছায়াটা রিয়ার কাছে গিয়ে দাঁড়ায়, ঝুঁকে পড়ে তার মুখের দিকে। ভোরবেলা রিয়াকে অচেতন অবস্থায় পাওয়া যায়, থোপথবা চোখ, চারপাশে জমে থাকা কালশিটে ছায়া, মুখটা থমকে যাওয়া। আর শ্রেয়াকে পাওয়া যায় বিছানার কোণে গুটিসুটি মেরে বসে থাকা অবস্থায়। চোখে নিঃশব্দ আতঙ্ক জমে আছে, যেন গলা থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না। ঘর 205 সেদিনই সিল করে দেওয়া হয়, কেউ আর সেখানে ওঠেনি। পরদিন সকালে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে রিয়া এবং শ্রেয়া কয়েকদিনের জন্য বাড়ি যায়। ওই ঘটনার মানসিক ধাক্কা এতটাই গভীর ছিল যে হোস্টেলে আর এক মুহূর্তও থাকা তাদের পক্ষে সম্ভব ছিল না। পরিবারের কাছে তারা পুরো ঘটনা খুলে বলে না, শুধু জানায় শরীর এবং মন দুটোই ভালো নেই, একটু বিশ্রামের দরকার। ফিরে এসে ওরা নতুন ঘরে স্থানান্তরিত হয়। নতুন ঘরে ওঠার পর বেশ কিছুদিন ধরে তারা গভীর অবসাদের মধ্যে থাকলেও আর কখনো এমন কিছু অনুভব করেনি। রিয়া ধীরে ধীরে পড়াশোনায় মন দিতে শুরু করে, এবং শ্রেয়াও আগের মতোই তার ধীর স্বাভাবিক ছন্দে ফিরে আসে। সে অভিশপ্ত রাতের কথা তারা আর কাউকে বলে না, যেন ভুলে যাওয়াটাই সবচেয়ে নিরাপদ। কিন্তু মাঝরাতে হোস্টেলের স্টাফ আর সিকিউরিটিরা আজও শপথ করে বলে 205-এর জানলায় একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে। মুখ দেখা যায় না, শুধু শোনা যায় ফিসফিস একটা কথা, এই ঘরটা আমার, তুই চলে যা। এই ছিল হোস্টেলের কুয়ার ঘটনা। ভয় পেয়েছেন তো?
এই ঘটনাটি পাঠিয়েছেন সায়ক চক্রবর্তী। সায়কের আরও ঘটনা আমাদের কাছে আছে, যা আমরা পরবর্তীতে শোনাব। চলুন এখন শুনি আজকের তৃতীয় এবং শেষ ঘটনাটি। এটি একটি পাহাড়ি বাংলোতে ঘটে যাওয়া একটি রহস্যময় এবং ডিস্টার্বিং ঘটনা। এটিও সায়কই পাঠিয়েছেন তার বন্ধু সায়ন্তিকার অভিজ্ঞতার ভিত্তিতে। হায় সবুজ, আবারও আমি সায়ক। এই ঘটনাটি আমি শুনেছিলাম আমার এক ঘনিষ্ঠ বন্ধুর মুখে, যার নাম সায়ন্তিকা। সায়ন্তিকা সম্প্রতি তাদের অফিসের বাৎসরিক টিম ট্রিপে উত্তরবঙ্গে গিয়েছিল। সেখানে কোম্পানির সহকর্মীরা মিলে ঝান্ডি নামক একটি পাহাড়ি গ্রামে কয়েকদিন ছিল। ফিরে আসার পর থেকেই সায়ন্তিকা যেন বদলে গিয়েছিল। অস্বাভাবিক নীরব, অদ্ভুত চিন্তায় ডুবে থাকা আর চোখে মুখে ছড়িয়ে থাকা এক অদৃশ্য অস্বস্তি। এক সন্ধ্যায় ছাদে বসে কফি খেতে খেতে আমি জিজ্ঞাসা করলাম, কিরে এত চুপচাপ কেন? সায়ন্তিকা একটু চুপ করে থেকে বলল, তোকে বলেছিলাম না আমরা অফিস থেকে বেড়াতে যাচ্ছি? গিয়েছিলাম, খুব মজাও করেছিলাম, কিন্তু একটা মেয়ে, আমাদের টিমের নতুন জুনিয়র আর কি, অনন্যা, ওর সঙ্গে যা হয়েছে সেটা আজও ভেবে গায়ে কাটা দেয়। বিশ্বাস করবি কিনা জানি না, কিন্তু আমি নিজের চোখে দেখেছি। জানিস কিভাবে একটা মিষ্টি সাধারণ মেয়ে এক রাতের মধ্যে একেবারে অচেনা হয়ে গেল? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কেন, কি হয়েছে ওর সাথে? সায়ন্তিকা বলল, ট্রিপটা ছিল আমাদের অফিসের বাৎসরিক আউটিং। আমাদের বিভাগের 12 জন সহকর্মী মিলে কাজের ছুটি মিলিয়ে কয়েকটা দিন কাটানোর পরিকল্পনা করেছিলাম। অনেকেই প্রথমবার উত্তরবঙ্গে যাচ্ছিল। বাসে চেপে কলকাতা থেকে শিলিগুড়ি, সেখান থেকে গাড়িতে করে ঝান্ডি। সবার মতোই ভীষণ উত্তেজনা ছিল। মেঘে ঢাকা পাহাড়, গরম কফি, বনভোজন, ট্রেকিং, সব কিছু নিয়েই মোটামুটি একটা উৎসবের পরিবেশ। গন্তব্য ছিল ঝান্ডির একটি পুরনো কাঠের বাংলো, ব্রিটিশ আমলের তৈরি 5টি ঘর নিয়ে গড়া। সেই বাংলোটা আমাদের অফিস সম্পূর্ণ বুক করেছিল। ঘরগুলো ভাগ করে দেওয়া হয়েছিল। অনন্যা ছিল আমার পাশের ঘরে, আর ওর সাথে ছিল আমাদের টিমের 2 জন নতুন যোগ দেওয়া মেয়ে। প্রথম দিন সবকিছু একেবারে স্বপ্নের মতো লাগছিল। আমরা 5 রাত সেখানে ছিলাম। প্রথম দিন দুপুরে পৌঁছে আমরা সবাই আনন্দে মেতে উঠেছিলাম। হল ঘরে আড্ডা, পাহাড়ি রাস্তায় হাঁটা, সন্ধ্যায় ক্যাম্পফায়ার। রাতটাও একেবারে নির্ঝঞ্ঝাট কেটেছিল। যদিও রাতের শেষ ভাগে রান্নাঘরে রাখা কিছু বাসন পড়ে যাওয়ার শব্দ হয়েছিল, যেটা তখন সবাই হাওয়া বা কোনো বিড়াল বলে এড়িয়ে যায়। দ্বিতীয় রাতেই প্রথম অস্বাভাবিকতা শুরু হয়। অনন্যার ঘরে ছিল 3 জন। 3 জনই অফিসে সদ্য যোগ দিয়েছে। মধ্যরাতে এক মেয়ে হঠাৎ করে জেগে উঠল। উঠে দেখল অনন্যা বিছানায় নেই। প্রথমে ভাবে হয়তো বাথরুমে গেছে, কিন্তু মিনিট কয়েক কেটে যাবার পর অনন্যা ফিরে না আসায় সে আতঙ্কিত হয়ে পাশের খাটে শোয়া তৃতীয় মেয়েটিকে ডেকে তোলে। তারপর 2 জন মিলে ডাকাডাকি শুরু করে। ওদের ডাকে আমরা সবাই জেগে উঠি এবং কেয়ারটেকার জানায় যে অনন্যা রান্নাঘরের পিছনে দাঁড়িয়ে আছে, একা, নিঃশব্দ, চোখ দুটো খোলা। আমরা গিয়ে দেখিও সত্যিই দাঁড়িয়ে আছে, পিছনে পাথরের ঢালু দিকে তাকিয়ে আছে। ঠান্ডায় ওর ঠোঁট নীল হয়ে গেছে। ওর গায়ে সোয়েটার নেই। ডাকার পর ধীরে ধীরে নিজের জ্ঞান ফিরে পায়, যেন ঘোর কাটছে। জিজ্ঞাসা করলে বলে কিছুই মনে নেই, এবং একটু থেমে গিয়ে জিজ্ঞাসা করে, আমি এখানে এলাম কিভাবে? চোখে মুখে তখনও বিভ্রান্তি। তৃতীয় দিন সকালটা ছিল একেবারে শান্ত। অনন্যা স্বাভাবিক ছিল, সহকর্মীদের সঙ্গে মজাও করছিল। এমনকি নিজের আগের রাতের ঘুমের ঘটনা নিয়েও হালকা হেসে বলেছিল, আমি তো কিছুই বুঝিনি। তখন কেউ আর কিছু বলিনি। সবারই মনে হয়েছিল ঘটনাটা বুঝি এখানেই শেষ হয়ে গেছে। কিন্তু সেই রাতেই আবার অস্বাভাবিক কিছু ঘটল। এইবার অনন্যার ঘরের এক মেয়ে হঠাৎ করে মাঝরাতে কিছু শব্দ শুনে ঘুম থেকে উঠে যায়, আর ঘুম চোখে দেখতে পায় অনন্যা বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়েছে। সে প্রথমে অনন্যাকে ডাকে, জিজ্ঞাসা করে, এই তুই কি করছিস? অনন্যা কিন্তু কোনো সাড়া দেয় না। তখনই ওর মাথায় আসে এটা রেকর্ড করে রাখা উচিত। তাড়াতাড়ি ফোনের ক্যামেরা অন করে ও রেকর্ড করতে শুরু করে। মাঝরাতে দেখা যায় অনন্যা নিঃশব্দে উঠে দাঁড়ায়, জানলার দিকে এগিয়ে যায়, কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিচু গলায় কিছু বলতে শুরু করে। ভাষাটা স্পষ্ট নয়, যেন কোনো পুরনো ছায়ার মতো শব্দ। চোখ পুরো স্থির, মুখে কোনো ভাব নেই। এই আচরণ প্রায় মিনিট 3 চলে। তারপর হঠাৎ করে সে ঘুরে নিজের বিছানায় এসে শুয়ে পড়ে, একটুও ভঙ্গি না বদলে, যেন কিছুই হয়নি। সকালে আমরা সবাই সেই ভিডিও দেখি, তারপর ওকে ডেকে দেখাই। অনন্যা প্রথমে হতবাক হয়ে যায়, চুপচাপ ভিডিওটা দেখে, তারপর হঠাৎ করে তার চোখে জল চলে আসে। ধীরে ধীরে বলে, আমি কিছুই মনে করতে পারছি না, আমি জানলার কাছে গিয়েছিলাম। ও জানায় ওর ঘুমে কথা বলার অভ্যেস ছিল আগে,
কিন্তু ঘুমিয়ে হাঁটা, তাও এমনভাবে, এমন আচরণ, ও নিজেও যেন বিশ্বাস করতে পারছে না। ওর চোখে মুখে তখনও ধরা পড়ছিল একটা গভীর ভয় আর প্রচণ্ড অস্বস্তি, যেন নিজের মধ্যেই একটা অচেনা অস্তিত্বের ছায়া টের পাচ্ছিল। চতুর্থ রাত। অনন্যার ঘরে থাকা একটা মেয়ে হঠাৎ ঘুম ভেঙে দেখে অনন্যা বিছানায় নেই। আগের রাতগুলোর অভিজ্ঞতা মাথায় রেখে এবার আর দেরি না করে সঙ্গে সঙ্গে তৃতীয় মেয়েটিকে ডেকে তোলে সে। দুজনে মিলে সবাইকে জাগায়। আমরা বারান্দায় গিয়ে দেখি বাংলোর দরজা খোলা। অনন্যা ঠান্ডায় জমে যাওয়ার মতো অবস্থায় ধীরে ধীরে বারান্দা পেরিয়ে বাইরে চলে যাচ্ছে। কেউ ওর নাম ধরে ডাকলে ও একবার মাথাটা ঘুরিয়ে দেখে। তার মুখে কোনো ভাব নেই, চোখ স্থির। তারপর আবার মাথা ঘুরিয়ে হাঁটতে শুরু করে। আমরা ছুটে গিয়ে ওকে ধরে ফিরিয়ে আনি। পঞ্চম রাতে সব কিছু যেন চরমে পৌঁছয়। ক্যাম্পফায়ারের পর সবাই ঘুমিয়ে পড়েছিল। রাত গভীর হওয়ায় কিছুক্ষণ পর অনন্যার ঘরের একটি মেয়ে ছুটে এসে আমাকে জাগায়। কাঁপা গলায় বলে, অনন্যা নেই, বিছানায় নেইও। আমি সঙ্গে সঙ্গে বাকিদেরকে ডেকে তোলে। আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই মিলে খুঁজতে বের হয়। বাংলোর পিছনে সেই পুরনো বেদির সামনে আমরা ওকে খুঁজে পাই। ও নুয়ে বসে আছে, দুটো হাত মাটিতে ঠেকানো, আর ফিসফিস করে কিছু একটা বলছে। ওর শরীরটা ঠান্ডা, বরফের মতো। পরের দিনই আমরা ফিরে আসি। ওর পরিবারকে সব জানানো হয়। ডাক্তাররা বলেন এটা স্লিপ ওয়াকিং, কিন্তু এত গভীর এবং ধারাবাহিক স্লিপ ওয়াক, বারবার একই নির্দিষ্ট জায়গার দিকে যাওয়া, এটা তো স্বাভাবিক নয়। ও এখনও নিয়মিত কাউন্সেলিং নিচ্ছে। তবে ভয়ের ব্যাপারটা এখানেই শেষ হয়নি। ওর মা একদিন মাঝরাতে হঠাৎ করে জেগে দেখতে পান ঘরের দরজাটা আধ খোলা, আর অনন্যা বিছানা ছেড়ে জানালার দিকে এগিয়ে যাচ্ছে, চোখ বন্ধ, কিন্তু মুখে এক অদ্ভুত শান্ত হাসি। ওর মা কিছু বলার আগেই অনন্যা আবার ঘুরে ফিরে এসে শুয়ে পড়ে। ঝান্ডি থেকে ফেরার দিন সকালবেলা আমি নিজেই হোটেলের কেয়ারটেকারকে একপাশে ডেকে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম যে পিছনের ওই পাথরের বেদিটার ব্যাপারে আপনি কিছু জানেন? বয়স্ক কেয়ারটেকার একটু থমকে গিয়েছিলেন। বলেছিলেন, ওদিকটা আমরা সাধারণত যাই না ম্যাম সাহেব, আগে কয়েকবার এমন কিছু হয়েছে, তাই আমরা আর কাউকে ওদিকে যেতে দিই না। আপনি বলছেন ও মেয়েটি বারবার ওদিকে যাচ্ছিল? তাহলে বুঝতে পারছি ও নিশ্চয়ই ওখানে গিয়েছিল। ওখানে কিছু আছে ম্যাডাম, চুপ করে থাকে, কিন্তু কেউ গেলে তাকে মনে রাখে। এই জায়গাগুলো নিয়ে বেশি ঘাটাঘাটি করলে বিপদ বাড়ে। যত বেশি জানতে চাইবেন তত বেশি কাছে আসবে। এগুলোকে যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো। আরেকটা অদ্ভুত বিষয় ছিল, কলকাতায় ফিরে আসার পর অনন্য সেই ঘুমের ভিডিওটা আর খুঁজে পাওয়া যায়নি। যে মেয়েটি রেকর্ড করেছিল তার ফোনে সেই ভিডিওটি পুরোপুরি ঝাপসা, কোনো শব্দ নেই, শুধু অস্পষ্ট ছায়াময় নড়াচড়া। কেউ বোঝে না কিভাবে এমন হলো, যেন ভিডিওটা কখনো ছিলই না, বা যদি ছিল সেটা সাধারণ মানুষের বোঝার উপযোগী ছিল না। ওই ঘটনার পর থেকে অনন্যা মাঝে মধ্যেই ঘুমের মধ্যে হাঁটতে শুরু করে। এমন কিছু ঘটে যা ওর জীবনে আগে কখনো দেখা যায়নি। ওর পরিবার নিশ্চিত করে জানিয়েছে ট্রিপে যাওয়ার আগে পর্যন্ত কখনো তার ঘুম নিয়ে এমন অস্বাভাবিক আচরণ তারা লক্ষ্য করেননি। এই কথাগুলো সায়ন্তিকা কাউকে বলেনি, এমনকি আমাকে বলতে দ্বিধা করছিল। ওর কণ্ঠে তখন একটা ভার ছিল, যেন কিছু একটা বুকের মধ্যে আটকে আছে বহুদিন ধরে। সায়ন্তিকা কাপা গলায় বলেছিল, তুই জানিস, আমি ওই রাতে অনন্যার মুখে একটা ছায়া দেখেছিলাম, ওর মতন না। আর ফেরার দিন যখন শিলিগুড়ি থেকে কলকাতার বাসে উঠছিলাম, তখন আমি অনন্যার পাশেই বসেছিলাম। ও ঘুমের মধ্যে ফিসফিস করে কিছু বলল। প্রথমে আমি কিছু বুঝতে পারিনি, ভেবেছিলাম ঘুমের ঘোরে অস্পষ্ট কিছু। দ্বিতীয়বার গলায় আমি হেডফোন খুলে শোনার চেষ্টা করলাম। এবারেও স্পষ্ট নয়, কিন্তু তৃতীয়বার ওর গলাটা যেন একটু পরিষ্কার শোনা দিল। আমার গা শিউরে উঠেছিল জানিস। অনন্যা বলেছিল, ও বলেছে আমাকে আবার ডাকবে। আমি কিছুই বলিনি তখন, শুধু চুপ করে সায়ন্তিকার চোখের দিকে তাকিয়েছিলাম। ওর ভিতরে জমে থাকা আতঙ্ক যেন আমাকেও ছুঁয়ে যাচ্ছিল। সায়ন্তিকা যখন এই কথাগুলো বলছিল আমি শুধু শুনছিলাম চুপচাপ, কারণ আমার মনে পড়েছিল কেয়ারটেকারের সেই সতর্কবাণী, যে জায়গা বা কিছু ঘটনা নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো। কিছু ছায়া চুপ করে থাকে, কিন্তু ঘাটাঘাটি করলে নড়ে ওঠে। সে বেদির মতোই, সেটা নিয়ে যত প্রশ্ন করবে তত বেশি সে মনের মধ্যে ঢুকে পড়বে। কিছু অভিজ্ঞতা আছে যেগুলো নিয়ে নীরবতাই সবচেয়ে সঠিক প্রতিক্রিয়া। সায়ন্তিকার গল্পটি এখানেই শেষ। আজকের এপিসোডে আমরা 3টি ঘটনা শুনলাম: রঙ্গনের দীর্ঘ গল্পের সমাপ্তি, হোস্টেলের কুয়োর ভৌতিক ঘটনা এবং পাহাড়ি বাংলোর রহস্যময় অভিজ্ঞতা। আশা করি আপনাদের ভালো লেগেছে।
আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা অথবা আপনার শোনা কোনো সেরা সত্যি ভৌতিক ঘটনা আমাদেরকে পাঠিয়ে দিন মেইলে aftermidnightstories@gmail.com অথবা আমাদের ফেসবুক পেজের ইনবক্সে। সমস্ত লিংক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। লাইক করতে ভুলবেন না, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। প্রত্যেক শুক্রবার ও রবিবার রাত 10টায় আফটার মিডনাইট স্টোরিজের নতুন এপিসোড আসে। ভালো থাকুন, সাবধানে থাকুন। আগামী পর্বে আবারও কোনো না কোনো অদ্ভুত ও ভয়ের গল্প নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত বিদায়। ওয়েলকাম ব্যাক প্রিয় শ্রোতারা। আজকের এই বিশেষ পর্বে আমরা আমাদের গল্পের যাত্রার সমাপ্তি টানব। এটি আফটার মিডনাইট স্টোরিজের এই সিকোয়েন্সের শেষ পর্ব। শুরু করেছিলাম রঙ্গনের দীর্ঘ ও গভীর গল্প দিয়ে, চলেছিল হোস্টেলের কুয়ার রহস্য দিয়ে এবং শেষ করেছিলাম পাহাড়ি বাংলোর ডিস্টার্বিং অভিজ্ঞতা দিয়ে। আশা করি এই যাত্রায় আপনাদের সঙ্গ পেয়ে আমরা সমৃদ্ধ হয়েছি। আজকের এই শেষ পর্বে আমি আপনাদের কিছু বিশেষ শ্রোতা মন্তব্য শোনাব যারা আমাদের আগের পর্বগুলোর উপর তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। তারপরে থাকবে কিছু শেষ কথা। প্রথমে আসুন কিছু মনোগ্রাহী মন্তব্য শুনি। অর্পিতা দাস লিখেছেন, রঙ্গনের গল্পটা শুনে গা শিউরে উঠল। বিশেষ করে যখন সে বলল সে আমাকে ডাকছে, আমার নিজের ছোট ভাইয়ের ওপরেও একবার বদনজর পড়েছিল। অনেকটা এমনই কিছু লক্ষণ ছিল। শেষ পর্যন্ত একজন ফকির সাহেবের মাধ্যমে ভালো হয়। গল্পটা সত্যি মনে হচ্ছে। সৌম্য মুখার্জি লিখেছেন, হোস্টেলের কুয়ার গল্পটা আমার একদম চেনা লাগছে। আমি যখন ইঞ্জিনিয়ারিং কলেজে থাকতাম, আমাদের হোস্টেলেরও একটা পরিত্যক্ত কুয়া ছিল। রাত হলে সেখান থেকে অদ্ভুত শব্দ আসত, কেউ কাছেও যেত না। আপনার গল্প শুনে পুরনো স্মৃতি ভেসে উঠল। জিৎ বিশ্বাস লিখেছেন, সবুজদা, আপনার গল্প বলা স্টাইল অসাধারণ। রিয়ার গল্পের যে অংশে জানালায় হাতের ছাপ দেখা গেল, ওই জায়গায় আমি রাতের মধ্যে ফ্রিজ খুলে পানি খেতে গিয়েছিলাম। আপনার গল্প শুনে আবার ফ্রিজ খুলতে ভয় লাগছে। পূর্ণিমা সরকার লিখেছেন, পাহাড়ের গল্পটা সবচেয়ে আনসেটেলিং লেগেছে, কারণ এটা শুধু ভূত নয়, এটা একজন মানুষের মধ্যে কিভাবে একটা অদৃশ্য কিছু প্রবেশ করতে পারে সেটা দেখায়। অনন্যার চরিত্রটা আমাকে খুব ভাবিয়ে তুলেছে। আদ্রিতা বোস লিখেছেন, প্রতিটা গল্পই আলাদা, কিন্তু একটা জিনিস কমন, ভয় কখনোই সমাধান নয়। রঙ্গনের গল্পের শেষটা খুব ভালো লেগেছে, যেখানে সে ক্ষমা করে মুক্তি দিল। এটাই আসলে সবচেয়ে বড় শিক্ষা। এই সমস্ত মন্তব্যের জন্য আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। আপনাদের প্রতিক্রিয়া আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করে। এখন চলুন আমরা আজকের শেষ গল্পটি শুনি। এটি একটি ছোট কিন্তু তীব্র অভিজ্ঞতা, যা আমাদের একজন শ্রোতা মৃন্ময় চৌধুরী পাঠিয়েছেন। এটি কোনো দীর্ঘ কাহিনী নয়, কিন্তু এর প্রভাব গভীর। হাই সবুজ, আমি মৃন্ময়। আমি সাধারণত ঘটনা পাঠাই না, কিন্তু গতকাল রাতে যা ঘটেছে তা শেয়ার না করে পারছি না। আমি একটি প্রাইভেট ফার্মে কাজ করি এবং প্রজেক্ট ডেডলাইনের কারণে প্রায় রাত 10টা-11টা পর্যন্ত অফিসে থাকি। আমাদের অফিস বিল্ডিংটা বেশ পুরনো, যদিও ভিতরে রেনোভেশন করা। গতকাল আমার একারই কাজ ছিল। প্রায় 11টা বাজে। হঠাৎ করে করিডোর থেকে পায়ের শব্দ শুনলাম, ধীর স্থির, যেন কেউ হেঁটে আসছে। আমি ভাবলাম সিকিউরিটি গার্ড রাউন্ডিং করছে, কিন্তু শব্দটা আমার রুমের দরজার সামনে এসে থেমে গেল। দরজাটা হালকা খোলা ছিল। আমি বললাম, কে? উত্তর নেই। আমি উঠে দরজা খুললাম। করিডোর ফাঁকা, কিন্তু ঠিক তখনই আমি একটা গন্ধ পেলাম, ভেজা মাটির গন্ধ, আর একটা মিষ্টি গন্ধ, যেন ফুল শোকানোর গন্ধ। আমি দরজা বন্ধ করে আবার কাজে বসলাম। কয়েক মিনিট পর আমার টেবিলের ওপর রাখা খালি কফের মগটা নিজে নিজে নড়ে উঠল আর একপাশে গড়িয়ে পড়ল। আমি নিশ্চিত ছিলাম টেবিল সমতল ছিল। মগটা পড়ার শব্দই শুধু নয়, আমার কম্পিউটারের স্ক্রিনে একটা ছায়া দেখা গেল, যেন কেউ আমার পিছনে দাঁড়িয়ে আছে। আমি পিছনে ফিরে তাকাতেই কিছু নেই, কিন্তু আমি অনুভব করলাম কেউ আমাকে দেখছে। আমি আর থাকতে পারলাম না। জিনিসপত্র গোছাই, ল্যাপটপ বগল দিয়ে চেপে ধরে লিফটে চড়লাম। লিফট যখন নিচে নামছিল, তখন আমি স্পষ্ট দেখতে পেলাম লিফটের শাইনিং দরজায় আমার পিছনে এক অস্পষ্ট মুখ, দীর্ঘ চুল, কিন্তু চোখ মুখ ঘোলাটে। আমি চোখ বন্ধ করে ফেললাম। লবি পেরিয়ে বাইরে বেরিয়ে আসতেই আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আজ সকালে অফিসে গিয়ে আমি সহকর্মীকে জিজ্ঞাসা করলাম এই বিল্ডিং নিয়ে কোনো গল্প আছে কিনা। সে বলল অনেক বছর আগে এই বিল্ডিংয়ের এক পরিত্যক্ত ফ্লোরে এক মহিলা আত্মহত্যা করেছিলেন, যিনি ফুলের ব্যবসা করতেন। তার শরীর কয়েকদিন পরে পাওয়া গিয়েছিল, আর সেই থেকে মাঝে মাঝে ভেজা মাটি আর শুকনো ফুলের গন্ধ পাওয়া যায়, বিশেষ করে যারা রাত দেরি করে অফিসে থাকে। আমি আজ থেকে দেরি করে অফিসে থাকব না বলছি। ধন্যবাদ মৃন্ময়, তোমার অভিজ্ঞতা শেয়ার করার জন্য ধন্যবাদ। সত্যি আনসেটেলিং ঘটনা।
প্রিয় শ্রোতারা, এটাই ছিল আজকের শেষ গল্প। এবার কিছু শেষ কথা। এই 8টি পর্ব জুড়ে আমরা বিভিন্ন মানুষের জীবন, মৃত্যু, ভয়, শক্তি, ক্ষমা ও মুক্তির গল্প শুনেছি। প্রতিটি গল্পই আমাদের মনে করিয়ে দিয়েছে অদৃশ্য জগৎটা হয়তো আমাদের চেনা জগতের চেয়েও বেশি বড়, বেশি জটিল। কিন্তু সেই সঙ্গে এটাও মনে করিয়ে দিয়েছে আমাদের নিজের মনোবল, জ্ঞান ও মানবিক গুণ, যেমন ক্ষমা ও সাহস, সেগুলোই পারে আমাদের রক্ষা করতে। আফটার মিডনাইট স্টোরিজ কোনো অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে উৎসাহিত করে না। আমরা শুধুমাত্র মানুষের অলৌকিক, রহস্যময় ও ভয়ের অভিজ্ঞতাগুলোকে গল্পের আকারে উপস্থাপন করি, যাতে আপনারা কিছুক্ষণের জন্য রোমাঞ্চকর এক জগতে হারিয়ে যেতে পারেন। বিশ্বাস বা অবিশ্বাস সম্পূর্ণই আপনার ব্যক্তিগত। আপনারা যদি এরকম কোনো সত্যি ঘটনা আমাদের কাছে শেয়ার করতে চান, তাহলে আমাদের ইমেল করুন aftermidnightstories@gmail.com অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন। আপনার গল্প নির্বাচিত হলে আমরা অবশ্যই তা আমাদের এপিসোডে স্থান দেব। আমাদের এই বিশেষ সিকোয়েন্সের শেষে আমি আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, যারা নিয়মিত শুনেছেন, লাইক করেছেন, কমেন্ট করেছেন এবং সাবস্ক্রাইব করেছেন। আপনারাই আমাদের শক্তি। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকন বাজিয়ে দিন যাতে আপনি কোনো এপিসোড মিস না করেন। লাইক করুন, কমেন্ট করুন। আপনাদের প্রতিক্রিয়া আমাদের জন্য অমূল্য। এখনই বিদায় নিচ্ছি, কিন্তু চিন্তা করবেন না, ভয়ের গল্প ফুরায় না। আগামী শুক্রবার রাত 10টায় আবারও দেখা হবে আফটার মিডনাইট স্টোরিজে নতুন কোনো মর্মস্পর্শী ও রোমাঞ্চকর গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং মনে রাখবেন, রাত যত গভীর হয়, গল্প তত ভয়ঙ্কর হয়ে ওঠে। শুভরাত্রি।